শুনতে পাই বলবেন। ফরম্যাটটা আমি একটু দেখি তাহলে সম্ভব হবে। হ্যাঁ, স্ক্রিন আসে নাই, স্ক্রিন এখান থেকে দেখা যাচ্ছে একটু। আহ, ইয়ে করেন আর কি, কেটে আবার জয়েন করেন অথবা রিফ্রেশ করেন, স্ক্রিন দেখা যাইতেছে। ফরম্যাটটাকে আমরা আরেকবার শো করি। এই হলো ফরম্যাট, যেটা গত ক্লাসে আপনাদের সাথে এডিট করা হয়েছিল, আমি ওটাকেই শো করতেছি। হ্যাঁ, তাহলে সহজ হবে আর কি। এই যে দেখেন ফরম্যাট দেখা যাচ্ছে। ওকে, ফরম্যাট দেখা যাচ্ছে, এখন ফরম্যাটে আছি। ঠিক আছে, এখন ফরম্যাটে আছি। চলে আসেন, এই হলো আপনাদের ফরম্যাট। যখন কেউ সেলফ রাইটিং করবেন তাদের জন্য তো সহজ। বলেছি শুরুর দিকে এবং লাস্টের দিকে আপনি ঠিক রাখেন। আপনি হচ্ছে শুরু আর শেষে কোনো বিস্তারিত আলোচনা করিয়েন না। শুধু খেয়াল রাখবেন আপনাদের ইন্ট্রোডাক্টরি প্যারাতে সবার জন্য একই রকম। ইন্ট্রোডাক্টরি প্যারাতে আমরা একটা কাজই করি, একটা ডিসিশন প্রোভাইড করি। আর কনক্লুশনারি প্যারাতে আমরা একটা সাজেশন প্রোভাইড করি, এই তো। ইন্ট্রোডাকশনে আমরা কি ডিসিশন প্রোভাইড করি, আজকের রচনাটা আমি কিসের উপরে লিখবো, শুধু এই কথাটা বলে শেষ করি। কিন্তু কিসের উপরে লিখবো সেটা কিন্তু আমি প্রথম প্যারাতে লিখি না, লিখি আমি দ্বিতীয় প্যারা থেকে। প্রথম প্যারাতে শুধু আমি বলি আজকের রচনাটা আমি লিখবো টিভি দেখার বিভিন্ন গুণাগুণের উপর, এইটুকুই। তারপরে আপনি টিভির যত গুণাগুণ আছে এই দ্বিতীয় প্যারা, তৃতীয় প্যারা, এই মাঝখানের প্যারাগুলোতে আলোচনা করবেন। অর্থাৎ কনক্লুশনের আগে আপনি টিভির সকল গুণাগুণ আলোচনা করবেন মাঝখানে। তারপরে লাস্টে গিয়ে বলবেন কি, হ্যাঁ, উপরে যে আমি টিভি নিয়ে এতগুলো আলোচনা করলাম, এখন আমি একটা সাজেশন দিতে পারি। স্টুডেন্টরা টিভি দেখুক, কিন্তু তারা যেন এটা খেয়াল রাখে, তারা যেন তাদের পড়াশোনার সময় নষ্ট না করে টিভি দেখে, এইটুকু তারা যেন খেয়াল রাখে। এই জন্য আমরা বলেছি খেয়াল রাখবেন আমাদের ইন্ট্রোডাক্টরি প্যারাতে ডিসিশন দিব। এইভাবে মনে রাখেন যে রচনার ইন্ট্রোডাকশনে ডিসিশন দিব, কনক্লুশনে সাজেশন দিব। আর কনক্লুশনে একটা সেন্টেন্স সবার জন্যই বলছি, এটা সবাই লিখবেন। তাহলে হয়ে গেল একটা বাক্য। দ্বিতীয় বাক্যে বলেছে এখানে একটা সাজেশন দিবেন। কারো পক্ষে যদি সম্ভব হয় কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করে সাজেশন হিসেবে রূপান্তরিত করবেন। আর সম্ভব না হলে নিজের মন গড়া একটা সাজেশন গল্প অনুযায়ী দিয়ে দিবেন। যেমন আজকের গল্প টিভি দেখা নিয়ে ওপেন করলাম একটা রচনা, তাহলে আপনি এখানে লিখতে পারেন কি, সাজেশন, যে কোনো একটা সাজেশন আপনি তৈরি করতে পারেন যে মাই সাজেশন ইজ দ্যাট স্টুডেন্টস শুড নট ওয়েস্ট দেয়ার স্টাডি টাইম বাই ওয়াচিং টেলিভিশন। স্টুডেন্টসদের উচিত নয় তাদের স্টাডি টাইম টিভি দেখার মাধ্যমে নষ্ট করা। অথবা আপনি বলতে পারেন যে স্টুডেন্টস শুড বি কেয়ারফুল হোয়েন এভার দে ওয়াচ টেলিভিশন অ্যাবাউট দ্য স্টাডি টাইম। যখন তারা টিভি দেখবে তখন তাদের পড়াশোনার সময় নিয়ে একটু কেয়ারফুল থাকা উচিত। ওকে, এই হলো একটা সাজেশন। এগুলা এই লাল কালিতে আমরা কি করছি আমাদের ফরম্যাটে, লাল কালিতে আমাদের ফরম্যাটে ভাঙা গড়া করে ছোট ছোট করে টুকরা টুকরা করে দিয়ে রাখছি, যেন এগুলা জোড়াতালি দিয়ে আপনি একটা বাক্য তৈরি করতে পারেন। আমি বলেছি যদি নিজে বানাতে না পারেন এটা লিখতে পারেন, কনসিকুয়েন্টলি আফটার মাই ক্লোজ মনিটরিং আই রেকমেন্ড দ্যাট। কোথায় আছে দ্যাটটা, এই হলো দ্যাট। এইটুকু আপনি মুখস্থ রাখতে পারেন। কনসিকুয়েন্টলি আফটার মাই ক্লোজ মনিটরিং আই রেকমেন্ড দ্যাট, আমি রেকমেন্ড করছি, যে রেকমেন্ড মানে একটা সাজেশন দিচ্ছেন আর কি। এই দ্যাট লিখে এখানে আপনি নিজের মন গড়া একটা বাক্য লিখে আহ, রচনাটা ক্লোজ করে দেন। এখানে ফরম্যাটে অনেক কিছুই দেওয়া থাকবে। এটা তো ফরম্যাট, সবগুলাই লিখতে হবে এমন কোনো কথা নেই। অনেক কিছু দেওয়া আছে, আপনি এখান থেকে হেল্প নেন। কেউ এটা লিখবে, কেউ রেকমেন্ড নিবে, কেউ এগ্রি নিবে, কেউ ডিসএগ্রি নিবে, কেউ এই বাক্য নিবে, কেউ ওইটা নিবে, কেউ ওইটা নিবে, মানে এগুলা নিয়ে নিয়ে আপনি বাক্য তৈরি করবেন। আমি দিয়ে রাখছি মোটামুটি সবগুলাই। তাহলে প্রথম বাক্যটা লাস্টে গিয়ে তৈরি করেন, মানে লাস্টের প্যারার প্রথম বাক্যটা লিখেন। তারপরে কারো পক্ষে যদি সম্ভব হয় প্রশ্নটাকে প্যারাফ্রেজ করেন। প্রশ্নটা কিভাবে প্যারাফ্রেজ করা যায়, কোনো কোনো কোয়েশ্চেনে আপনাকে জিজ্ঞেস করবে ডু ইউ এগ্রি, তুমি কি রাজি। তাহলে আমি বলেছি প্রশ্নের শব্দগুলাকে ভিতরে রেখে আপনি এটাকে প্যারাফ্রেজ করেন যে ইয়েস আই এগ্রি। কোথাও জিজ্ঞেস করবে হোয়াট ইজ ইউর ওপিনিয়ন প্রশ্নের মধ্যে, তাহলে আপনি এখানে লিখেন মাই ওপিনিয়ন ইজ দ্যাট। প্রশ্নের শব্দগুলোকে ইনক্লুড করেন। আর যদি সেটা না ধরতে পারেন এখান থেকে আপনি নিতে পারেন কনসিকুয়েন্টলি আফটার মাই ক্লোজ মনিটরিং। ইভেন আপনি এটা রেখেও আপনি প্রশ্নটাকে প্যারাফ্রেজ করতে পারবেন। আপনি এখানে রাখলেন কনসিকুয়েন্টলি আফটার মাই ক্লোজ মনিটরিং, এবার আপনি রাখেন মাই ওপিনিয়ন ইজ দ্যাট আই এগ্রি
মানে প্রশ্নে যা জিজ্ঞেস করে এই মনিটরিং এর পর থেকে আপনি এখানে আপনার ওটা প্যারাফ্রেজ করে বসাইতে পারেন। জাস্ট আমি এখানে ভাঙা ভাঙা কিছু বাক্য প্রোভাইড করে রাখছি, দিস ইজ গুড, দিস ইজ ব্যাড, এগুলো আপনি আপনার বাক্যে নিয়ে নিয়ে বাক্য বসাতে পারেন। আমি জাস্ট কাটা কাটা করে ক্ষুদ্র ক্ষুদ্র কমপ্লিট করে নি বাক্য, জাস্ট দেখায় রাখছি এইভাবে বাক্য তৈরি করা যেতে পারে, বাক্যের ছোট ছোট অংশ এখানে একসাথে দিয়ে রাখছি। ওকে, মানে এখানে আপনি একটা সাজেশন প্রোভাইড করলেই হবে, একটা পরামর্শ আর কি। সাজেশন মানে কি? পরামর্শ। আর ইন্ট্রোডাকশন মানে কি? ভূমিকা। জাস্ট আপনি সহজ করেন ভূমিকাতে, সবকিছু সহজ লিখেন, এটা টপিকের নামটা এখানে লিখেন, প্রশ্নের মেইন পার্টটুকু এখানে লিখেন, আর এটা হলো ডিসিশন লাইন, এখানে শুধু বলেন আপনি রচনাটা কিসের ব্যাপারে লিখতে গেছেন। এরপরে মাঝখানে আপনারা আপনাদের নিজেদের মতো করে লিখতে পারেন। তাহলে উপরের নিচে ঠিক রেখে মাঝখানে নিজেদের মতো করে লিখেন, এইভাবেও সেলফ রাইটিং করতে পারেন ভালো নাম্বারের জন্য। আর যদি পুরোপুরি আপনারা আমাদের ফরম্যাট ফলো করতে চান, ওকে, তাহলে আসেন কিভাবে ফলো করতে পারি। যেমন আমরা বারবারই বলি বড় স্কোরের জন্য একটু আউট অফ দ্য বক্স লিখতে হয়, মানে ফরম্যাটের বাইরে একটু একটু ছুটতে হয়, একটু একটু বাইরে থেকে লেখা লাগে। যেমন কোয়েশ্চেনে যা জিজ্ঞেস করে সেই অনুযায়ী এক দুইটা লাইন লিখতে পারলে আপনি ভালো স্কোর করতে পারেন। ওকে, যেমন আমি আজকেও একটা রেজাল্ট পোস্ট করেছি, এটা গতকালের রেজাল্ট, রাইটিং এ দেখেছেন 76 or 5। আমি বারবারই বলেছি যারা একটু একটু করছে, আমার তো মনে থাকে তাদের মক টেস্টে তারা পারতো কিনা, তাদের রেজাল্ট ভালো হয়। ওকে, তারা এটা করতে পারতো, আপনারাও পারবেন। তাহলে ফরম্যাট পুরোপুরি ফলো করলে কি করবেন? ফরম্যাটের প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত বিভিন্ন জায়গায় আমাদের টপিক 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 লেখা আছে। তাহলে আমাদের প্রথম কাজ কি? টপিকটাকে সিলেক্ট করা। টপিক শব্দের অর্থ লাস্ট ক্লাসে আমরা বলেছি মূল বিষয়বস্তু। টপিক শব্দের অর্থ মূল বিষয়বস্তু। আপনি এই জায়গাটাতে রচনার মূল কথাটা লিখবেন, শুধু মূল বিষয়টার নাম লিখলেই হবে। সেটা এক শব্দে হতে পারে, দুই শব্দে হতে পারে, তিন শব্দে হতে পারে। যেমন লাস্ট ক্লাসে আপনারা পড়েছেন ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস কে সবাই বলছেন টপিক, তা আমরা এখানে লিখছি ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস। তো আজকের যে রচনা টেলিভিশনের, এটার মূল টপিক কি? টেলিভিশন। শুধু টেলিভিশন লিখলেও হবে, জাস্ট একটা ওয়ার্ড। কিন্তু লাস্ট ক্লাসের টপিক কিন্তু ছিল দুই শব্দে, ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস, দুইটা শব্দ, তাই না? আর এখানে শুধু টেলিভিশন লিখলেও হবে। 160 নম্বরের রচনার মূল টপিক হচ্ছে টেলিভিশন। তো আমরা বলছি প্রথম কাজ প্রশ্নটা পড়ে আপনাকে টপিকটা বের করা। কিভাবে বের করবেন? পুরোটা প্রশ্ন পড়ার পরে নিজেকে প্রশ্ন করবেন যে কি নিয়ে আমাকে আজকের রচনাটা লিখতে দিচ্ছে, কি নিয়ে, সিম্পলি কি নিয়ে। যেমন 160 নম্বরের রচনায় বলতেছে, 160 নম্বরের রচনায় বলা হইতেছে যে টিভি মানুষকে বিভিন্ন উপকার করে থাকে, টিভি দেখলে রিল্যাক্স হয়, যারা বাড়িতে একা একা থাকে তাদের জন্য টিভি বন্ধুর মতো। এই ব্যাপারে তুমি কতটুকু রাজি? তাহলে এই পুরাটা প্রশ্ন পড়ার পরে নিজেরে প্রশ্ন করেন তো কি নিয়ে রচনাটা দিছে আপনাকে? টিভি নিয়ে। টিভির ইংরেজি টেলিভিশন, তাহলে টপিক হবে শুধু টেলিভিশন শব্দটা। ওকে, এখন এটাকে কেউ এক্সটেন্ড করতে পারে, কেউ এখানে জিরান দিয়ে ওয়াচিং টেলিভিশন লিখতে পারে, কেউ এদিক সেদিক করতে পারে, কিন্তু টেলিভিশন তো মূল বিষয়টা। আপনি অন্য কিছু না করতে পারলে সিম্পলি টপিকে টেলিভিশন, এখানে আছে টেলিভিশন, টেলিভিশন, এগুলো রাখেন, তাহলেই হয়ে গেল। তাহলে এখানে যত জায়গায় টপিক 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 আছে সবগুলো জায়গায় আপনি টপিকের জায়গায় টেলিভিশন, টেলিভিশন, এখানে টপিক আছে টেলিভিশন, এখানে আছে টেলিভিশন, যেখানে যেখানে টপিক 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 টেলিভিশন শব্দটা বসে। শুধু খেয়াল রাখবেন এখানে টপিক বলতে আমরা মূল শব্দটাকে বোঝাচ্ছি। মূল বিষয়টা কি? টিভি। মূল বিষয়টা কি? ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস। ওকে, মূল বিষয়টা বসাবেন শুধু। সেটা এক শব্দ হতে পারে, দুই শব্দ, তিন শব্দ, যে কোনো শব্দে হতে পারে, খেয়াল রাখিয়েন। তাহলে এখানে মুখস্থই থাকলো এই থেকে এই পর্যন্ত, শুধু মাঝখানে বসাইলেই হলো টেলিভিশন, বসাইলেন। তারপরে কি? দ্য অ্যাফোরসেড অ্যাসারশন ডিসক্লোজেস দ্যাট, প্রশ্ন থেকে দেখে দেখে মেইন পার্টটা এখানে লিখে দিবেন। যেমন 160 নম্বরের প্রশ্নে আছে আহ ওই যে ওখানে যে ওরা বলছে যে টেলিভিশন প্রোভাইডস মেনি ইউজফুল ফাংশনস, তারপরে ইট ক্যান বি অলসো সিন অ্যাজ এ কম্পেনিয়ন ফর দ্য লনলি, পুরোটাই হচ্ছে টপিকের মূল পার্ট। তাহলে আপনি পুরোটাই এখানে লিখেন। তারপরে আপনি এই লাইনটাতে এসে কি লিখবেন? আমাদের এই টপিকটার পূর্বে ট্রিপল স্টার নামে একটা জায়গা আছে, এটা কি জিনিস? আমরা বলছি এই ট্রিপল স্টারে আপনারা সব সময় চেষ্টা করবেন দা এবং অবের মাঝখানে এখানে একটা নাউন লেখার জন্য। দা এবং অবের মাঝখানে একটা নাউন লেখার জন্য। ওকে, সো দা এবং অবের মাঝখানে নাউন লিখতে গেলে আমরা কি কি নাউন লিখতে পারি? টপিকে তো টেলিভিশন লিখাই আছে,
এবার এখানে যদি আপনি লিখেন দ্য অ্যাডভান্টেজেস অব টেলিভিশন, তার মানে দা আর অবের মাঝে আপনি অ্যাডভান্টেজেস শব্দটা লিখতে পারেন। আপনি দা এবং অবের মাঝখানে ডিসঅ্যাডভান্টেজেস শব্দটা লিখতে পারেন। তাহলে আপনি লিখতে পারেন দ্য অ্যাডভান্টেজেস অফ টেলিভিশন, লিখতে পারেন দ্য বেনিফিটস অফ টেলিভিশন, লিখতে পারেন দ্য পজিটিভ ইম্প্যাক্টস অব টেলিভিশন। টেলিভিশন তো এখানে লিখাই আছে টপিক নাউনে, তাই না? তাহলে সিম্পলি এখানে ট্রিপল স্টারে আমরা আমাদের ফরম্যাটে বলেছি সহজ করে যে ট্রিপল স্টারে আপনি একটা জিনিস নিয়ে শুধু চিন্তা করবেন, সেটা হচ্ছে, দাঁড়ান, ট্রিপল স্টারে শুধু একটা জিনিস নিয়ে ভাববেন, এখানে আপনি সহজ করে দা এবং অবের মাঝখানে একটা নাউন বসাবেন। যদি নিজে নাউনটা খুঁজে না পান, আমরা আপনাদের একটা পিডিএফ দিয়েছি, বলছি ওই পিডিএফ এর নিচে দেখেন সুন্দর করে দেখানো আছে দা এবং অবের মাঝখানে আপনি চাইলে অ্যাডভান্টেজের শব্দটা বসাতে পারেন, আপনি চাইলে ডিসঅ্যাডভান্টেজের শব্দটা বসাতে পারেন। এবার হ্যাঁ, একজন বলছে দা ইউজফুলনেস অফ টেলিভিশন, হ্যাঁ বসাতে পারেন। ডেফিনেটলি ইউজফুলনেস আপনি এখানে একটা নাউন হিসেবে ব্যবহার করছেন, অবশ্যই করতে পারেন। এবার আরেকটু ক্লিয়ার করি সেগুলো কোথায় আছে দেখেন। হুম, এই হলো সেই ফরম্যাট যেটা আপনাদের কাছে কালকে দেওয়া হয়েছে লাস্টে পিডিএফ করে। এগুলো নিচে যান, একটু নিচে গেলেই দেখবেন একই ফরম্যাট, একই পিডিএফ এর ভিতরে একটু নিচে আসলেই, সামান্য একটু নিচে আসলেই আপনারা এই ট্রিপল স্টারের নিয়মটা পেয়ে যাবেন। এটা ছিল সাজেশন। তারপরে একটু নিচে আসেন, এই হলো ট্রিপল স্টার রুলটা। ট্রিপল স্টার রুল নামে আমি লিখে রাখছি, ট্রিপল স্টার রুল। ওকে, তাহলে ট্রিপল স্টার রুলটা কি? দা এবং অবের মাঝখানে একটা নাউন পড়বে, এটাই হচ্ছে ট্রিপল স্টার রুল। দা এবং অবের মাঝখানে নাউন পড়বে, নাউন মানে নাম, বাংলায় যাকে বলে নাম, ইংরেজিতে বলে নাউন। তাহলে আমরা কি দিতে পারি? আমরা বলছি আমাদের সকল রচনাকে আমরা চাইলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আকারে প্রকাশ করতে পারবো। আর কিছু রচনা থাকবে যেগুলাতে সরাসরি আপনারে বলবে এই সমস্যার ব্যাপারে তোমার কি সমাধান আছে, তার মানে প্রবলেম এন্ড সলিউশন। একটা প্রবলেম তারা তুলে ধরবে, তারপরে আপনাকে বলবে যে এই ব্যাপারে, এই যে প্রবলেমটা ঘটতেছে এটার ব্যাপারে তোমার পক্ষ থেকে সমাধানগুলা কি কি, কি কি সলিউশনস তুমি দিতে চাও, কি কি সাজেশন তুমি দিতে চাও। হয় সলিউশন চাইবে, নয়তো সাজেশন চাইবে, নয়তো বলবে এই এই ব্যাপারটা সমাধান করেন। এই টাইপের কোনো প্রশ্ন যদি আসে, সেটাকে আমরা বলছি প্রবলেম এন্ড সলিউশন টাইপ রচনা। আর বাকি সব রচনাকেই আমরা চাইলে আমাদের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ টাইপ রচনার মধ্যে নিয়ে আসতে পারবো। যে কোনো রচনাকেই আমরা একটা ফরম্যাটে নামায় নিয়ে আসবো, সেটার নাম কি? সুবিধা এবং অসুবিধা টাইপের রচনা। অ্যাডভান্টেজ শব্দের অর্থ সুবিধা, ডিসঅ্যাডভান্টেজেস শব্দের অর্থ অসুবিধা। তার মানে আমরা যে কোনো রচনাকে সুবিধা এবং অসুবিধাতে পরিণত করে ফেলবো। যেমন আজকে আমরা 160 নাম্বারটা ওপেন করেছি, তাহলে এই 160 নাম্বারে আপনাকে জিজ্ঞেস করেছে টিভি যে এগুলা এগুলা করে, তুমি এই ব্যাপারে কতটুকু রাজি। এবার আপনি কি বলবেন? হ্যাঁ, আমি এই ব্যাপারে পুরোই রাজি। কেন রাজি হলাম? কারণ টিভিতে অ্যাডভান্টেজ আছে। এবার আপনি রচনাটাকে ওই টিভির অ্যাডভান্টেজে পরিণত করে দিন। পরের রচনাটা 159, আপনাকে জিজ্ঞেস করবে, খেয়াল করেন এগুলা আরেকটা পিডিএফ দিয়েছি, ওখানে কিন্তু অর্থ দেওয়া আছে। সবগুলো একবার একটু আলোচনা করে দিই, তারপরে আমরা উদাহরণগুলো দেখবো, আরো সহজ হবে। 159 নাম্বারে ভুলে গেলে লিখে রাখতে পারেন খাতায় টুকটাক। এখানে আপনাদেরকে প্রশ্ন করেছে যে আজকাল এই প্রযুক্তির দুনিয়ায় অনেক অনেক আবিষ্কার হচ্ছে, যে কোনো একটা আবিষ্কারের নাম লিখো এবং দেখাও ওই আবিষ্কারটা, মানে আপনি যেটার নাম লিখছেন, ওকে, আপনি যেটার নাম লিখছেন ওই আবিষ্কারটা সমাজের জন্য ক্ষতিকর নাকি উপকারী। তাহলে এখানেও কিন্তু আপনি চাইলে একটা আবিষ্কারের নাম লিখে, যদি মনে করেন ওই আবিষ্কারটা সমাজের জন্য ক্ষতিকর, দেখেন প্রশ্নে আপনাকে কোনোদিনও বলবে না, বা প্রশ্নে আপনাকে এটা বলেনি যে তুমি ওই আবিষ্কারের অ্যাডভান্টেজ লিখো, কিন্তু আপনি করলেন কি, রচনাকে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আকারে পরিণত করবেন। কেন? আপনাকে জিজ্ঞেস করেছে সমাজের মধ্যে এমন একটা প্রযুক্তির আবিষ্কারের নাম বলো, হইতে পারে মোবাইল ফোন, আপনি বলতে পারেন কম্পিউটার, কেউ বলবে ভাই আমি রোবট নিয়ে লিখবো, কেউ বলবে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে লিখবো, ওকে, কেউ বলবে আমি রেডিও নিয়ে লিখবো, কেউ বলবে আমি স্মার্টফোন নিয়ে লিখবো, ওকে। তারা প্রশ্ন করেছে আপনি যে কোনো একটা নাম লিখেন এবং দেখাবেন এটা সমাজের জন্য কি উপকারী নাকি ক্ষতিকর। তারা প্রশ্নটা এইটুকুই করবে। এখন আপনি যদি এটাকে সমাজের উপকারী হিসাবে দেখাতে চান, সে আপনি সিলেক্ট করলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে লিখবেন। এখন আপনি ভাবলেন এটা সমাজের জন্য উপকারী, আমি এটাই লিখতে চাই। এবার
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেন সমাজের জন্য উপকারী, ওরা প্রশ্নটা করবে ওইটুকুই। এবার কেন উপকারী সেটা বলতে গিয়ে, কারণ এটাতে অনেক অ্যাডভান্টেজ আছে এই জন্যই তো উপকারী। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অনেক সুবিধা আছে তাই উপকারী। এবার আপনি রচনাটাকে সুবিধা আকারে প্রকাশ করবেন, আর লাস্টে গিয়ে বলে দিবেন হ্যাঁ এটার সুবিধার পরিমাণ অনেক বেশি, এই জন্য এটা উপকারী। বুঝতে পেরেছেন? ওরা আপনাকে ডিরেক্টলি এইভাবে জিজ্ঞেস করবে না যে তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুবিধাগুলো আলোচনা করো। যদি জিজ্ঞেস করে তাহলে তো হয়েই গেল, সরাসরি আমাদের ফরম্যাটেই পড়ে গেল। কিন্তু আমাদেরকে ওরা সরাসরি জিজ্ঞেস না করলেও কোনো সমস্যা নেই, আমরা সেটাকে ঘুরে আমাদের ফরম্যাটে টেনে নিয়ে আসবো। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এবার 149 নাম্বারে একটা দেখেছেন, এটা যারা বাসায় করেছেন, এটাতে দেখবেন বলেছে ল ইফেক্ট, মানুষের আচরণ বদলানোর জন্য আইনের প্রভাব কতটুকু। সেখানে বলবে কিছু মানুষ বলে আইন প্রয়োগ করলে মানুষের আচরণ চেঞ্জ হয়, কিছু মানুষ বলে আইন প্রয়োগ করে আহামরি কোনো পরিবর্তন করা যায় না। তোমার মতামত কি? প্রশ্নটা হচ্ছে এটা। এবার আপনি কি করবেন, আইন প্রয়োগ করে যে সুবিধাগুলা হয় এবং আইন প্রয়োগ করলে মানুষের আচরণ যে বদলায়, আপনি ওই দিকে রচনাটাকে টেনে নিয়ে যাবেন। তখন আপনি আইন প্রয়োগের অ্যাডভান্টেজ লিখে দিবেন। তখন ওখানে আইন প্রয়োগের অ্যাডভান্টেজ লিখতে গিয়ে দেখাবেন যে দেখেন আইন প্রয়োগ করলে মানুষ ভয় পায়, এটা একটা সুবিধা। আইন প্রয়োগ করলে মানুষ পরবর্তীতে একই অপরাধ আরেকবার করতে সাহস পায় না, আরো একটা সুবিধা, আইন প্রয়োগের সুবিধা। বুঝতে পেরেছেন বিষয়টা? পরে কি হলো, 155 নম্বরে আপনাকে জিজ্ঞেস করবে স্টাডিং ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর পরিবর্তন নিয়ে যদি তোমাকে পড়াশোনা করতে দেওয়া হয় বা রিসার্চ করতে দেওয়া হয়, তুমি জলবায়ুর পরিবর্তনের কোন দিকটা নিয়ে আলোচনা করবে, এরকম একটা প্রশ্ন। এবার আপনি তো সরাসরি আপনাকে অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করতে পারেন, তখন আপনি বলবেন আমি জলবায়ুর পরিবর্তনের অ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করব, হয়ে গেল। 195 নম্বরের প্রশ্নে আপনাকে বলবে কোম্পানিগুলো মার্কেটিং করার ক্ষেত্রে কোন দিকে নজর দিবে। কোম্পানি তার পণ্যের কোয়ালিটির দিকে নজর দিবে, নাকি পণ্যের কোয়ালিটি যেমন তেমন হোক, কোন রকম ডিসকাউন্ট দিয়ে তাড়াতাড়ি বিক্রি করে দেই কম দামি পণ্য, মানে কোয়ালিটি কম থাকবে, মানে কোয়ালিটি বলতে ভালো কোয়ালিটির পণ্য বানাবে না, বেশি বেশি বিক্রি করবে কিন্তু দাম থাকবে কম। যেমন ধরেন রাস্তাঘাটে ভ্যান গাড়ির মধ্যে আপনার অ্যাপোক্স এর জুতা বিক্রি করে, তাই না? অ্যাপিক্স, অ্যাপোক্স, অ্যাপাক্স, অ্যাপেক্স থেকে ওগুলা কপি করা, তাই না? কিন্তু ওগুলা ধরেন যে কোয়ালিটির দিক দিয়ে অত বেশি না। আপনি ওয়াশরুমে ইউজ করার জন্য আমরা মাঝে মাঝে কিনি, দেখা গেল 3-4 মাস পরে নিচে দিয়ে ক্ষয় টয় হয়ে ফেটে টেটে নষ্ট টষ্ট হয়ে গেছে, তাই না? তো বিষয়টা হচ্ছে ওগুলা আপনার কোম্পানি কি ওরকম করবেন, নাকি কোয়ালিটিফুল জিনিসপত্র বানাবেন? তো আপনি এখানে কি লিখবেন রচনায়, যে আমি কোয়ালিটির দিকে নজর দিলে কি কি অ্যাডভান্টেজ হবে, তার মানে রচনাটা তখন ঘুরে চলে যাবে কোয়ালিটির দিকে মনোযোগ দিলে অ্যাডভান্টেজ কি কি হবে। এখানে আছে 156 নম্বর। এই প্রশ্নে তো তারা ডিরেক্টলি আপনাকে বলেই দিছে ট্যুরিজম সেক্টর অর্থাৎ পর্যটন শিল্পের প্রস এবং কনস লেখার জন্য, মানে পর্যটন শিল্পের সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করার জন্য। এখানে তো আপনি সরাসরি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটা নিয়েই আলোচনা করতে পারবেন। তাহলে হয়েই গেল এই রচনা সরাসরি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজে পড়ে গেল। তারপর 106 নম্বরে বলেছে ডিস্ট্রাকশনস। ডিস্ট্রাকশন মানে হচ্ছে বিঘ্নতা। পড়াশোনা চাকরি একসাথে হয় না, একটা আরেকটারে নষ্ট করে। এই ব্যাপারে তোমার মতামত কি? এখন আপনি যদি সেলফ রাইটিং করেন তাহলে তো আর কোনো ফরম্যাটের দিকে আসার দরকারই নেই। বাট যদি আমাদের ফরম্যাটে থাকেন তখন আপনি করবেন কি, যে ও প্রশ্নটা এরকম টাইপের, সেখানে আপনি ওরকম লিখবেন যে না শুধু পড়াশোনা করলে কি কি সুবিধা হবে, অথবা পড়াশোনার পাশাপাশি চাকরিও যদি করি তাহলে কি সুবিধা হবে। তখন আপনি দেখাবেন যে কেউ পড়াশোনার পাশাপাশি যদি জব করে তাহলে সে ক্লাসে যা শিখবে সেটা তার জব সেক্টরে বা অফিসে সেটা প্র্যাকটিক্যালি হচ্ছে অ্যাপ্লাই করবে এবং তার প্র্যাকটিক্যাল নলেজ বৃদ্ধি পাবে, এটা একটা সুবিধা। তারপরে সে বিভিন্ন মানুষের সাথে মিশবে, তাদের সাথে তার বিহেভিয়ার চেঞ্জ হবে, সেখানে সে সামাজিকতা শিখবে। অর্থাৎ আপনি চাকরি এবং পড়াশোনা একসাথে করার অ্যাডভান্টেজ লিখে দিবেন, তাহলেই তো হলো। আপনি যদি মনে করেন এটা খারাপ তাহলে ডিসঅ্যাডভান্টেজ লিখবেন। আপনি লিখবেন চাকরি করলে পড়াশোনা অতটা ভালো হয় না, রেজাল্ট খারাপ হবে, কোনোদিন অফিসে গেলে টায়ার্ড থাকবে, ক্লাসে যাবে না, নেগেটিভ কিছু লিখবেন। বাট আমরা বলেছি যেই দিকে বেশি লিখতে পারবেন সব সময় রচনা ওই দিকেই লিখবেন। তারপরে কি রিপ্লেসড টেক্সট বুক, এই প্রশ্নটাতে আপনি পাবেন আমরা যদি বইপত্র
না পড়ি, ইন্টারনেটের মাধ্যমে ব্যাপারটা কেমন হয়? মানে লিখে দিবেন, সেখানে লিখবেন যে বাই ইউজিং ইন্টারনেট উই ক্যান গেট লটস অফ চ্যাপ্টার্স বাই উইদিন ফিউ সেকেন্ডস। আমরা অল্প সেকেন্ডের মধ্যেই ইন্টারনেটে ক্লিক করে অনেক অনেক চ্যাপ্টার একসাথে নামাই ফেলতে পারি, যেটা বইয়ের মধ্যে সম্ভব না। তারপরে আপনি লিখতে পারেন উই ক্যান ওয়াচ স্টাডি রিলেটেড ভিডিওস অ্যাজ ওয়েল অ্যাজ উই ক্যান গেট রিসার্চ পেপারস ফ্রম ইন্টারনেট। আমরা ইন্টারনেট থেকে রিসার্চ পেপার পেতে পারি, ওই স্টাডির ভিডিও গুলো দেখতে পারি, যেটা বইয়ের মধ্যে করা সম্ভব না। আপনি অ্যাডভান্টেজ লিখবেন। আর যদি বলেন না, ইন্টারনেট ইন্টারনেটের জায়গায় থাকুক, আমি চাইতেছি আমরা যে বাজার থেকে কাগজের বই কিনে পড়ি ওইটাই ঠিক আছে, তখন আপনি কি করবেন? ইন্টারনেট দিয়ে বই রিপ্লেস করার ডিসঅ্যাডভান্টেজ লেখা শুরু করবেন। কি লিখবেন তখন? তখন লিখবেন যে ইন্টারনেট অনেক কস্টলি, টাকা লাগে কিনতে, তারপর এটার জন্য স্মার্টফোন কিনতে হবে, কিন্তু কেউ বই থেকে পড়লে তার স্মার্টফোন না থাকলেও পড়াশোনা চলবে। তারপরে লিখবেন পড়াশোনা করতে গিয়ে মানুষ ইন্টারনেটে ঢুকে গেম খেলবে, পড়বে না, ইউটিউবে খেলা দেখা শুরু করবে, নাচ গান দেখা শুরু করবে, ব্লু ফিল্মে চলে যাবে, বিভিন্ন ডিসঅ্যাডভান্টেজেস লেখা শুরু করবেন। আপনি যেদিকে বেশি লিখতে পারেন, ওকে? তারপরে কিন্তু আপনারা কিন্তু রচনার প্রশ্নে কখনো বলে নাই তুমি ইন্টারনেট দিয়ে যদি বইপত্রের কাজ সারে ফেলো কি কি সুবিধা হবে। রচনাটা কিন্তু এইভাবে জিজ্ঞেস করেনি, জিজ্ঞেস করেছে যে ইন্টারনেট দ্বারা যদি বইকে রিপ্লেস করা হয় এই ব্যাপারে তোমার মতামত কি। আপনি আপনার মতামতটাকে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আকারে প্রকাশ করবেন। এই জন্য আমরা বলছি সকল রচনাকে আপনি ঘুরায় ফিরে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজে টেনে নিয়ে আসবেন, তাহলে আপনার লেখা সহজ হবে। আপনি একটা ওয়েতে সকল রচনা লিখে ফেলতে পারবেন। আর যদি ভিন্ন ভিন্ন রচনা ভিন্ন ভিন্ন আঙ্গিকে লিখতে চান তাহলে তো আপনাকে সেলফ রাইটার হইতেই হবে, ফরম্যাটের বাইরে থাকতে হবে, সেটা তো প্রথমেই বলে দিয়েছি, তাদের জন্য তো ফরম্যাটের কোনো দরকারই নেই, ওকে? তারপরে এখানে আছে আর্ট এন্ড কালচার। এই প্রশ্নটাতে আপনি দেখবেন বলেছে শিল্প এবং সংস্কৃতি, আর্ট এন্ড কালচারে সরকারি ইনভেস্টমেন্ট বেশি ভালো হবে নাকি প্রাইভেট ইনভেস্টমেন্ট বেশি ভালো হবে একটা দেশের জন্য। তো আপনি কি করবেন? যদি বলেন সরকারি ইনভেস্টমেন্ট ভালো হবে, তখন আপনি সরকারি ইনভেস্টমেন্টের অ্যাডভান্টেজ লিখে দিবেন। যেমন আপনি লিখতে পারেন ইফ গভর্নমেন্ট, ওখানে আপনি এরকম লিখতে পারেন ইফ গভর্নমেন্ট টেক্স দ্য রেসপন্সিবিলিটি টু ডেভেলপ এ নেশনস আর্ট এন্ড কালচার ইট উইল বি মোর ফ্লেক্সিবল রেদার দেন প্রাইভেট ইনভেস্টমেন্ট। অর্থাৎ প্রাইভেটের তুলনায় গভর্নমেন্ট ইনভেস্টমেন্টের ফ্লেক্সিবিলিটি বেশি থাকবে। তারপরে আপনি লিখবেন গভর্নমেন্ট ইনভেস্টমেন্টে ফান্ডের পরিমাণে অ্যাভেলেবেল থাকবে, যেটা প্রাইভেট ইনভেস্টমেন্টে অত টাকা পাবেন না। তারপরে গভর্নমেন্ট ক্যান ইম্পোজ স্ট্রিক্ট রুলস ফর দ্য অফেন্ডার্স অফ, অথবা ফর দ্য রুলস ব্রেকার্স, যারা রুল ব্রেক করবে আর্ট এন্ড কালচারে গভর্নমেন্ট চাইলে সেখানে স্ট্রিক্ট পানিশমেন্ট দিতে পারবে, যেটা প্রাইভেট অথরিটি চাইলে পারবে না। বিষয়টা এরকম। তাহলে এখানে আপনি যে কোনো একটার অ্যাডভান্টেজ লিখে দিলেই হবে। তারপর 177 নম্বর প্রশ্নের মধ্যে দেখেছেন ফরেন ল্যাঙ্গুয়েজ লার্নিং, বিদেশি ভাষা শিক্ষা করা। এই প্রশ্নটাতে আপনাকে জিজ্ঞেস করবে বিদেশি ভাষা শিক্ষা করা কতটুকু জরুরি। যদি আপনি মনে করেন অনেক জরুরি তাহলে বিদেশি ভাষা শিখার অ্যাডভান্টেজ লিখবেন, তাহলে তো হয়ে গেল। স্টাডিং অ্যাব্রড, বিদেশে পড়াশোনা করাটার গুরুত্ব কতটুকু আপনারা জিজ্ঞেস করবে। কেউ কেউ বলে বিদেশে পড়াশোনা করে অনেক কিছু করা যায়, কেউ কেউ বলে অনেক মানুষকে দেখছি বাড়ি বসে থেকেই অনেক কিছু করছে। আপনার মতামত কি? কিন্তু তারা সরাসরি বলবে না অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখেন। আপনি করবেন কি? বিদেশে পড়তে গেলে যে বেশি ভালো হয় সেটাকে অ্যাডভান্টেজ আকারে প্রকাশ করে দেবেন, যে হ্যাঁ বিদেশে পড়তে যাওয়াটাই আমার মতামত, কারণ বিদেশে পড়তে গেলে কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন এটা এটা এটা, তখন আপনি অ্যাডভান্টেজ আকারে রচনাটা প্রকাশ করে দিবেন। ওকে? তাহলে যে কোনো রচনাকে আপনি টেনে টুনে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজে নিয়ে আসবেন। সরাসরি প্রশ্নে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের কথা নাও বলতে পারে, কখনো কখনো কোনো প্রশ্নে ডিরেক্টলি বলতে পারে ডিসকাস দা অ্যাডভান্টেজেস অফ স্টাডিং অ্যাব্রোড, বিদেশে পড়াশোনা করার অ্যাডভান্টেজ আলোচনা করো, কখনো কখনো বলতে পারে। তখন আপনি সরাসরি অ্যাডভান্টেজ কোশ্চেনে আসছে আলোচনা করবেন, কিন্তু ম্যাক্সিমাম টাইমে কোশ্চেনটাকে আপনার ঘুরায় নিয়ে আসতে হবে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের দিকে। ওকে? আর দুইটা রচনা আছে আমাদের সাজেশনের ভিতরে যেগুলাকে প্রবলেম সলিউশন টাইপ বলেছি,
সেম জিনিস এখানে তো আপনাকে বলবে কি, ওভার ক্রাউডিং এর রচনাটার প্রশ্নটা এমন, শহরে মানুষ বেড়ে যাচ্ছে দিন দিন, যার কারণে রাস্তাঘাটে ট্রাফিক জ্যামের পরিমাণ খুব বেশি হচ্ছে। এমন অবস্থা হয়েছে পার্কিং এর জায়গাগুলো পর্যন্ত খালি নাই। এই ব্যাপারে তোমার সমাধান কি, মানে ট্রাফিক জ্যাম কমানোর ক্ষেত্রে তুমি কি করতে পারো? একটু আগের রচনাগুলোতে যেখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আকারে শিখেছেন, ঠিক এই রচনাগুলোতে একই ফরম্যাটে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজের জায়গায় প্রবলেম এন্ড সলিউশনস লিখে দিলেই হয়, অথবা প্রবলেমস এন্ড সাজেশনস লিখে দিলেই হয়। ওকে, ওইটুকুই। তারপরে আপনি করবেন কি, মানুষ যে বেড়ে যাচ্ছে এটার কারণে আসলেই এটার কারণে আসলেই হচ্ছে প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যাম হচ্ছে। আরো দুই একটা সমস্যা আপনি দেখাবেন যে হ্যাঁ, ট্রাফিকের কারণে, ট্রাফিক জ্যামের কারণে আমরা টাইমলি অফিসে যেতে পারছি না, রাস্তাঘাটে রুগী মারা যাচ্ছে, হসপিটালে টাইমলি পৌঁছানো যাচ্ছে না। তারপরে যেহেতু তারা সলিউশন চেয়েছে, আপনি করবেন কি, আরেকটা প্যারাতে প্রচুর পরিমাণে সলিউশনস লেখা শুরু করবেন। লেখা শুরু করবেন, হ্যাঁ, আমাদের ট্রাফিক জ্যাম কমানোর জন্য গভর্নমেন্ট চাইলে আরো বেশি বেশি রাস্তাঘাট বানাতে পারে, অথবা আপনার যদি কোনো পরামর্শ থাকে আপনি পরামর্শ দিতে পারেন। সরকার যেই এলাকাতে ট্রাফিক জ্যাম বেশি সেই এলাকাতে আপনার ওভারব্রিজ অথবা আন্ডারপাস তৈরি করুক, অথবা আপনার মেট্রো রেল চালু করে দিক। আপনি আপনার মতো পরামর্শ কয়েকটা দিলেই হবে। আচ্ছা, কতক্ষণ ধরে আমাকে শোনা যাচ্ছে না? 1 মিনিট হবে? 2 মিনিট, ওকে ওকে, গুড। আচ্ছা, তার মানে মোটামুটি আমি, যদি কখনো এমন মনে হয় যে আমি আসলে এদিকে বলতেই থাকি, আপনাদের এই স্ক্রিনে সচরাচর থাকি না, যদি দেখেন যে না আমাকে পাওয়া যাচ্ছে না, 2-3 মিনিট হয়ে গেছে, আবার আমি এদিকে পড়াই যাচ্ছি, আমাকে কাইন্ডলি হচ্ছে কেউ একজন গ্রুপে বা মেসেঞ্জারে কল দিয়ে আর কি, আমি বুঝবো যে কিছু একটা হয়েছে। বাট আপনাদের সাথে হয়নি, কোন এক ব্যাচে এরকম হয়েছিল, 5-7 মিনিট আমি কন্টিনিউ করে ফেলছি, পরে ঢুকে ওরা বলতেছে ভাই 7-8 মিনিট ধরে কানেকশনই ছিলেন না, কিন্তু আমি এদিকে পড়াইতেছিলাম। ওকে, ফিরলাম আবার। ওকে, ফিরলাম। খেয়াল করেন আরেকবার, আশা করি ক্লিয়ারলি বুঝছেন। এবার আমরা প্রবলেম এন্ড সলিউশনস পর্যন্ত আসছি। তার মানে এতক্ষণ ধরে আমরা যা বুঝালাম, যে কোনো রচনাকে আমাদেরকে সরাসরি তারা বলতেও পারে অ্যাডভান্টেজ লিখেন অথবা ডিসঅ্যাডভান্টেজ লিখেন, নাও বলতে পারে, কিন্তু আপনার কাজ, প্রশ্ন যাই করুক, আপনার উত্তরটা আপনি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আকারে প্রকাশ করবেন। ওকে, যেমন ধরেন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি ঢাকা শহরে কেন থাকতে চাও, সে কিন্তু আপনারে বলেনি ঢাকা শহরে থাকার অ্যাডভান্টেজ লিখেন। কোন কোন রচনায় আপনাকে লিখতেও পারে যে ঢাকা শহরে থাকার সুবিধাগুলো লিখুন, আপনি লিখলেন। আবার ম্যাক্সিমাম রচনা এরকম হবে, আপনি ঢাকা শহরে কেন থাকতে চান। এবার আপনি ওটারে করবেন কি, আমি ঢাকা শহরে এই জন্য থাকতে চাই কারণ ঢাকা শহরে থাকার অনেকগুলো সুবিধা আছে, এই হলো সুবিধাগুলো। তার মানে আপনি রচনাকে টেনে নিয়ে যাবেন অ্যাডভান্টেজের দিকে। কখনো কখনো সরাসরি জিজ্ঞেস করা হতে পারে ঢাকা শহরে থাকার সুবিধাগুলো কি কি, কিন্তু আপনারে যদি আমি বলি তুমি ঢাকা শহরে কেন থাকতে চাও, আপনি সেটাকে ঘুরাই নিয়ে উত্তর দিবেন ঢাকা শহরে থাকলে অনেক সুবিধা আছে। দেয়ার আর এ লট অফ অ্যাডভান্টেজেস in living in Dhaka city, such as, এরপর একটা একটা করে লিখতে থাকবেন, তারপরে মনোবার দিয়ে লিখতে থাকবেন, by living in the city we can get better medical facilities as well as better school college here, colleges here, schools and colleges here. তারপরে there are lot there are lots of job opportunities available in Dhaka city,
এভাবে একটার পর একটা সুবিধা লিখতে থাকবেন। ওকে, আশা করি এই প্রশ্নটা মনে রাখলেই হবে যে আপনাকে জিজ্ঞেস করা হতে পারে ঢাকা শহরে থাকার, আচ্ছা, ঢাকা শহরে থাকার সুবিধাগুলো কি কি। আবার আপনাকে প্রশ্ন করা হতে পারে তুমি কেন ঢাকা শহরে থাকতে চাও, দুটার উত্তর একইভাবে দেওয়া যাবে। একটার মধ্যে শুধু বলবেন ঢাকা শহরে থাকার সুবিধাগুলো হচ্ছে এটা এটা এটা, আর আরেকটাতে যেটাতে জিজ্ঞেস করেছে ঢাকা শহরে তুমি কেন থাকতে চাও, তখন একটুখানি বলতে হয় আমি ঢাকা শহরে থাকতে চাই কারণ অনেকগুলো সুবিধা আছে। এবার সুবিধাগুলো হচ্ছে এটা এটা এটা, দুটার উত্তর একই রকম। ওকে, প্রবলেম সলিউশন একই জিনিস। আপনাকে কি করবে, এখানে দুই একটা প্রবলেম তুলে ধরবে আপনার কাছে, প্রবলেম তুলে ধরে আপনারে বলবে যে এই সমস্যাটা সমাধানের জন্য তোমার মতামত গুলা কি কি, তোমার সাজেশন গুলা কি কি। এবার আপনি সমস্যার ব্যাপারে অ্যাডভান্টেজের মতো করে দুই একটা লাইন লিখবেন, আর ডিসঅ্যাডভান্টেজের জায়গায় আপনি সমাধানগুলো লেখা শুরু করবেন। প্রবলেম সলিউশন রচনা একটা বিষয় খেয়াল রাখবেন, কি খেয়াল রাখবেন, যদি কোনো রচনায় আপনাদের কাছে শুধু সলিউশন জানতে চায় লিখে রাখবেন আপনি প্রবলেম দিবেন অল্প, সলিউশন দিবেন বেশি। ওকে, যেমন ধরেন 369 নাম্বার রচনাতে আপনাকে জিজ্ঞেস করেছে সমাধানগুলো কি কি। কিছু রচনা থাকবে এই ব্যাপারে সমস্যা এবং সমাধান দুটাই আলোচনা করেন, তখন আপনি যেটা করবেন, তখন হচ্ছে কি আপনি সমস্যা এবং সমাধান দুটা পাশাপাশি লেভেলে রাখবেন। যেমন ধরেন আমাদের এই 369 নাম্বার রচনাটা এই পিডিএফ এ আপনাদের কাছে অলরেডি আছে। ওকে, দেখেন এই রচনাটাতে কি বলে, এই যে এই রচনাটা, এই যে দেখেন এই রচনায় শুধু সলিউশন চেয়েছে। অ্যাজ দ্য আরবান পপুলেশন গ্রোস, 369 নাম্বার, ট্রাফিক ইজ হেভি, ট্রাফিক বাড়তেছে, এন্ড পাবলিক এরিয়াস সাচ এস পার্কিং লটস আর প্যাকড, এবং পার্কিং এর জায়গাগুলো পর্যন্ত প্যাকড হয়ে গেছে গাড়ির, মানে অতিরিক্ত মাত্রায় গাড়ি থাকার কারণে। হোয়াট সলিউশনস ডু ইউ থিঙ্ক ক্যান অ্যাড্রেস সাচ প্রবলেমস। অ্যাড্রেস শব্দটার অর্থ দুইটা, নাম্বার ওয়ান ঠিকানা, এখানে কিন্তু ঠিকানা অর্থে ব্যবহার করা হয়নি, এখানে ব্যবহার করেছে সলভের অল্টারনেটিভ হিসাবে। হোয়াট সলিউশনস কোন ধরনের সমাধানগুলো, ক্যান অ্যাড্রেস পারে সমাধান করতে এই সমস্যাটা। তাহলে সলভের জায়গায় আপনারা মাঝে মাঝে অ্যাড্রেস শব্দটা ব্যবহার করতে পারেন। অলরাইট, যেমন আপনি অনেক সময় কাউকে বলতে পারেন চলো তোমার এই জিনিসটা সলভ করে দেই, আপনি তখন বলতে পারেন চলো এই ব্যাপারটা অ্যাড্রেস করে দিই, মানে এই সমস্যাটা আপনি অ্যাড্রেস করতে চাচ্ছেন, মানে সমাধান করতে চাচ্ছেন। অলরাইট, এইখানে সলভের পরিবর্তে অ্যাড্রেসটাকে ব্যবহার করেছে ভার্ব হিসেবে। তাহলে সিম্পলি শুধু সলিউশন চেয়েছে এই রচনায়। ট্রাফিক জ্যামের সলিউশন গুলো কি কি, এখানে কিন্তু বলেনি যে ট্রাফিক জ্যামের কারণে কি কি প্রবলেম হয় এবং সলিউশন দাও, সে প্রবলেম চায়নি, শুধু সলিউশন চেয়েছে। এই ক্ষেত্রে আপনি সলিউশনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনাদেরকে প্রশ্নে এরকম লিখতো হোয়াট আর দ্য প্রবলেমস এন্ড সলিউশনস অফ ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামের প্রবলেম এবং সলিউশনস গুলো কি কি, তখন আপনি প্রবলেমও অনেকগুলো দিবেন, সলিউশন অনেকগুলো দিবেন। বাট এখানে শুধু সলিউশন চেয়েছে বিদায় আমরা প্রবলেম বেশি দেইনি, আমরা জাস্ট এখানে কি করেছি, একটা লাইনে শুধু প্রবলেম দিয়েছি, এই অল্প একটু প্রবলেম দিছি, আর সলিউশনই লিখছি বিশাল বড় করে, দেখেন কতগুলা সলিউশন লিখছি। ওকে, তখন আপনি করবেন কি, হেডিং তো হেডিং, আপনার ইন্ট্রোডাকশন তো সমস্যা নাই, কনক্লুশনেও সমস্যা নেই, দুটো তো আগের মতোই রয়েছে। মাঝখানে শুধু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ না লিখে প্রবলেম আর সলিউশন লিখে শুরু করবেন, এই তো, আর কি। যেমন এখানে দেখেন এট দ্য আউটসেট, এটা আপনার ফরম্যাটের লেখা, উই শুড অ্যাকনলেজ দ্যাট হেভি ট্রাফিক ক্যান ব্রিং চ্যালেঞ্জেস এন্ড সলিউশনস, এই জায়গাটাতে আগে আপনি লিখতেন হেভি ট্রাফিক ক্যান ব্রিং অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, শুধু এই জায়গাটাতে লিখবেন চ্যালেঞ্জেস এন্ড সলিউশনস। তারপরে এখানে করবেন কি, দ্বিতীয় প্যারাতে প্রথমে এক দুইটা খালি প্রবলেম বা চ্যালেঞ্জেস একই জিনিস, প্রবলেমস যেই কথা, চ্যালেঞ্জেস একই কথা। ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস ইজ দ্যাট, অথবা ওয়ান অফ দ্য প্রবলেমস ইজ দ্যাট, একই কথা। ফর হেভি ট্রাফিক উই ক্যান নট রিচ আওয়ার অফিস অন টাইম, আমরা হেভি ট্রাফিকের জন্য টাইমলি অফিসে পৌঁছাইতে পারি না, গেল। ইন এডিশন টু দিস, এগুলো তো সেন্টেন্স কানেক্টর। ইন এডিশন টু দিস এর অর্থ হচ্ছে সাথে যদি আরেকটু বাড়িয়ে বলেন আর কি, এক্সেসিভ ট্রাফিক ক্যান ওয়েস্ট আওয়ার ভ্যালুয়েবল টাইম, অতিরিক্ত ট্রাফিক আমাদের মূল্যবান সময় নষ্ট করে। ইট হ্যাজ মেড পিপলস লাইফ ওর্স দেন এভার, এটা মানুষের জীবনকে খুব খারাপ করে দিছে। জাস্ট তিনটা লাইন লিখছি প্রবলেম। এবার আপনি প্রবলেম বেশি লিখবেন না, কারণ ওরা আপনার কাছে বেশি প্রবলেম চায় নাই,
সো এখানে অতিরিক্ত প্রবলেম লিখে সময় নষ্ট করার দরকার নেই, এক দুইটা প্রবলেম লিখবেন, তারপরে সলিউশন আপনি বেশি বেশি দিবেন। এবার আপনি দেখেন ওয়ান অফ দ্য সলিউশনস ইজ দ্যাট, যেখানে আগে লিখছিলেন ওয়ান অফ দ্য অ্যাডভান্টেজেস ইজ দ্যাট, ওয়ান অফ দ্য ডিসঅ্যাডভান্টেজেস ইজ দ্যাট, এবার আপনি লিখছেন ওয়ান অফ দ্য সলিউশনস ইজ দ্যাট। এবার আপনি একটা একটা করে সলিউশন লিখেন। যদি মনে করেন আপনি অলসো দিয়ে লিখবেন, আরেকটা লিখেন। আর যদি কেউ সেন্টেন্স কানেক্টর ছাড়া লিখতে চান, সিম্পলি ফুল স্টপ দিয়ে দিয়ে শুধু একটার পর একটা বাক্য রচনা করে যান, তাহলেই তো হলো। আপনি এখানে অলসো না দিয়ে সরাসরি ড্রাইভার্স থেকে শুরু করেন। ড্রাইভার শুড ফলো ট্রাফিক রুলস প্রপারলি। তারপরে আমাদের যে একটা উদাহরণ ছিল টু কোট এন ইনস্ট্যান্স ফরম্যাটের মধ্যে, সেটা আপনি প্রবলেম সলিউশন টাইপ রচনাতেও দিতে পারবেন। কিভাবে দিবেন? টু কোট এন রিসেন্ট ইনস্ট্যান্স, several developed countries like Australia, Japan and the USA have already implemented effective strategies। এইটুক পর্যন্ত আপনারা মুখস্থ করেছিলেন, ফরম্যাটে আছে। এবার এখানে রিডিউস বা প্রিভেন্ট দুটার একটা লিখলেই হলো। আপনি লিখেছেন টু রিডিউস ট্রাফিক কনজেশন, এই দেশগুলো ট্রাফিক কনজেশন কমানোর জন্য বা ট্রাফিকের যেই জটিলতা এগুলা কমিয়ে আনার জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করেছে। এটা হলো এই লাইনগুলোর অর্থ, এইটা থেকে শুরু করে এই পর্যন্ত। এটাকে আপনি উদাহরণ আকারে লিখে দিবেন যে দেখেন, আমি যে ট্রাফিক জ্যামের সলিউশন নিয়ে কথা বলতেছি, আমেরিকা, তারপরে আছে আপনার অস্ট্রেলিয়া এবং জাপানের মতো দেশগুলো, দেখেন ট্রাফিক জ্যামের সমস্যা সমাধান করার জন্য কত কত পদক্ষেপ হাতে নিছে। তারপরে আপনি বলছেন সো আমাদের গভর্নমেন্টেরও দরকার একটা পদক্ষেপ নেওয়া। আপনি এখানে কি সাজেশন দিলেন? গভর্নমেন্ট চাইলে ফুটপাত থেকে দোকানগুলো সরায় ফেলতে পারে, ট্রাফিক জ্যাম কমবে। তারপরে আমাদের ফরম্যাটে নিচে তিনটা সেন্টেন্স ছিল, যেগুলো আমরা বলছি সব সময় দরকার নেই, যদি কারো দরকার হয় সে লাস্টের বাক্যটা দিতে পারে, ওখান থেকে কিছু সেন্টেন্স বাদ দিবেন, অথবা এটা পুরোটাও বাদ দিতে পারেন। আমি এটা রাখছি, এটা কই আছে দেখেন, ওই ফরম্যাট যেটা মুখস্থ করছেন, এই যে এটা তো ফরম্যাট, এই যে ফরম্যাটের আপনার এই প্যারাতে ছিল তিনটা এক্সট্রা বাক্য আছে, অর্থাৎ যেখানে আপনি বিস্তারিত আলোচনাটা করেন, সেটা প্রবলেম সলিউশন হতে পারে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, এখানে আপনার পজিটিভ নেগেটিভ হতে পারে। লাস্টে মোরওভার থেকে শুরু করে দেখেন তিনটা বাক্য দেওয়া আছে, এইখানে একটা, এর নিডলেস টু থেকে শুরু করে এই পর্যন্ত একটা, ইট গোজ থেকে শুরু করে এই পর্যন্ত একটা, এখানে তিনটা এক্সট্রা বাক্য দেওয়া আছে। এই বাক্যগুলো হলো পুরোপুরি টেমপ্লেট। অর্থাৎ এই বাক্যগুলো কাদের জন্য? যদি কেউ উপরে একদম কিছু না লিখতে পারে, একেবারেই কিছু লিখতে পারেনি, তখন সে কি করবে? 200 শব্দ তো তাকে পূরণ করতে হবে, তখন সে এগুলো লিখবে। কিন্তু শুধু এগুলা লিখে উপরে কোনো বাক্য না লিখে খুব ভালো স্কোর আশা করা যায় না। টেনে টুনে হয়তো পাশ করা যেতে পারে, মাঝে মাঝে খারাপও করা লাগতে পারে। বাট দেওয়া আছে ফরম্যাট, তাই কাটিনি, দিয়ে রাখলাম। কিন্তু আমি বলেছি যদি উপরে টুকটাক কিছু লেখা যায়, এখান থেকে আমাদের 3 বাক্য নেওয়ার দরকার নাই। মোরওভার দিয়ে যে বাক্যটা আছে এটা বাদ দেন, নিডলেস টু সে দিয়ে যে বাক্যটা দেওয়া আছে এটাও বাদ দেন, আপনি ইট গোজ উইদাউট সেইং এই বাক্যটা রাখেন। যদি কেউ মনে হয় যে উপরে টুকটাক কিছু তো লিখছি, আমার এখানে এতগুলা টেমপ্লেটের বাক্য দরকার নেই, তাহলে আপনি সিম্পলি এই লাস্টের বাক্যটা রাখতে পারেন, যেটা আমি আমার এই রাইটিং এ রেখেছি। তারপরে কনক্লুশনের মতো। ওকে, এবার আসেন আমাদের পড়া থেকে দেখি আরেকটু ক্লিয়ার হবেন। এতক্ষণ তো থিওরিটা বুঝলেন, এবার উদাহরণটা বুঝেন। শুনছি তো না, নাকি আটকে পড়লাম? তো জানাবেন। এবার আমরা আমাদের ওই লাইন থেকে দেখি। ওকে, আচ্ছা, এবার আমরা আমাদের ওই পড়ায় চলে যাই, দেখবেন এবার ক্লিয়ার হওয়া শুরু। এবার দেখেন টেলিভিশনটা কিভাবে সেজেছে, যা যা আলাপ করেছে সে আলাপ অনুযায়ী লেখা হয়েছে কিনা এবার তাকান। এবার চলে আসছেন টেলিভিশন রচনায়। দেখেন আমাদের প্রথম কাজ কি ছিল? উনি কি ফরম্যাট দিয়ে লিখছে? হ্যাঁ, ফরম্যাট দিয়ে লিখছে। আচ্ছা, আমাদের প্রথম কাজ কি ছিল দেখেন, কি নিয়ে রচনা লেখা হচ্ছে, টপিকটা বের করা। রিমেম্বার, ভুলে গেলে খাতার মধ্যে সিরিয়ালি লিখে রাখেন। প্রথম কাজ গল্প পড়ে, রচনার প্রশ্ন পড়ে কি নিয়ে প্রশ্ন করেছে টপিকটা বের করা। আমাদের এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত আমার মনে হয়েছে টিভি নিয়ে কথা বলতেছে তারা।
কি নিয়ে কথা বলতেছে, পজিটিভ বলুক বা নেগেটিভ বলুক সেগুলা পরের ব্যাপার, কি নিয়ে বলতেছে আগে মূল বিষয়বস্তুটাকে বের করতে হবে। এখানে তারা টেলিভিশন বা টিভি নিয়ে কথা বলছে, অলরাইট। এবার তারা আমরা কি করলাম, আমাদের টপিক হিসেবে সিলেক্ট করলাম টেলিভিশন শব্দটা, খেয়াল করেন এই হলো আমাদের টেলিভিশন শব্দটা, বাকিটা ফরম্যাট, বেসড অন মাই ওন অবজারভেশন, এগুলো ফরম্যাট চললো চললো এই সিগনিফিকেন্স অফ পর্যন্ত। এখানে একটা টপিক নামে একটা কিছু লিখা ছিল, এই জায়গাটায় বসছে টেলিভিশন। ওকে, বাকি বাক্য চলে গেল টুডেস কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, হুবহু। এবার টেলিভিশন হচ্ছে আমাদের এখানে টপিক, নাকি দেখা যাচ্ছে না? আশা করি দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, এবার আসেন, টেলিভিশন আমাদের এখানকার টপিক গেল। তাহলে এই টেলিভিশন শব্দটা আরো যত জায়গায় টপিক 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 আছে সব জায়গায় আপনি বসাই দিতে পারেন, দিলেন ওখানেও টেলিভিশন বসাই, দিলেন এখানেও টপিক বসায় টেলিভিশন বসায়, মানে আপনার ফরম্যাটের যেখানে যেখানে টপিক টপিক আছে সেখানে সেখানে টেলিভিশন টেলিভিশন শব্দটা বসাই দিলেন, গেল। এবার আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যদি কারো পক্ষে সম্ভব হয় আরেকটু অ্যাডভান্স রাইট করার জন্য, আপনি আরেকটু ভালো রাইটার হিসেবে নিজেকে প্রেজেন্ট করার জন্য টপিকের পূর্বে, সব সময় টপিকের পূর্বে একটা জিরান্ড বসাই দিতে পারেন কিনা খেয়াল করেন, চেষ্টা করবেন, চেষ্টা করবেন টপিকের পূর্বে একটা জিরান্ড বসিয়ে দেওয়ার জন্য। জিরান্ড আসছে কোত্থেকে জানলেও চলবে, না জানলেও চলবে, এটা গ্রামারের একটা পার্ট। আমরা জানি যে ভার্ব বলতে আমরা বুঝি সাধারণত যে সকল শব্দ দ্বারা কোনো কিছু করা বোঝানো হয় তাকে ভার্ব বলে। গট ইট? সবাই এটা মাথায় রাখলেন, যে সকল শব্দ দ্বারা কোনো কিছু করা বোঝানো হয় তাকে বলে ভার্ব। যে কোনো কাজ করার ইংরেজি একটা ভার্ব হবে, আর যে কোনো নামের ইংরেজি একটা নাউন হবে, এটা অলরেডি আপনারা জানেন। তাহলে আমরা এখানে কি শিখছি, একটা জিরান প্রোভাইড করতে পারি নাকি, সেটা আমাদের ওই ফরম্যাটের নিচে পিডিএফটার মধ্যে আছে, মেইন পিডিএফ যেটা দিয়েছি আপনাদের সেখানে আছে। আমরা বলছি যদি সম্ভব হয় কারো পরীক্ষায় টপিক অনুযায়ী, আরেকবার বলি, টপিক অনুযায়ী একটা ভার্ব দিয়ে তার সাথে আইএনজি দিবেন, টপিক অনুযায়ী, ঠিক আছে? টপিক অনুযায়ী একটা ভার্ব দিয়ে তার সাথে আইএনজি দিবেন। এখানে টপিক কি, টেলিভিশন। এবার আসেন, টিভি যদি হয় টপিক, আর গল্প হচ্ছে এখানে টিভির গুণাগুণ নিয়ে, এবার আমরা বলছি জিরান্ড আকারে আপনি টপিকের পূর্বে একটা ভার্ব বসায় তার সাথে আইএনজি দিবেন। এটা বের করতে পারবেন কিভাবে যে কোন ভার্বটা আমি বসাবো, এটা আপনি লিখতে পারেন। টপিকটা বসানোর পরে নিজেকে কখন দিয়ে প্রশ্ন করবেন, কখন। যেমন এখানে বসেছে টেলিভিশন, প্রশ্নে বলছে টিভি মানুষকে আনন্দ দেয়, যারা একাকিত্বে ভুগে টিভি তাদের বন্ধুর মতো। নিজেরে প্রশ্ন করেন তো কখন টিভি বন্ধুর মতো হয়, যখন আপনি দেখেন তখন হয়। ধরেন আপনার বাসায় টিভি আছে, আপনি এটারে চালুই করেন না, তাহলে সে আপনার বন্ধু হবে কেমনে? এই প্রশ্নে বলা আছে টিভি মানুষকে রিল্যাক্স করতে সাহায্য করে। কখন? যখন টিভি দেখবেন তখনই আপনার মধ্যে রিল্যাক্সেশন কাজ করবে। কিন্তু আপনি টিভি দেখেনই না, তো আপনি রিল্যাক্সেশন পাবেন কোথায়? রাইট? আপনি রিল্যাক্সড হবেন কেমনে? তার মানে জিরান বের করার উপায়টা হচ্ছে টপিককে কখন দিয়ে প্রশ্ন করলে উত্তরে, মানে যখন দিয়ে যে উত্তরটা বের হবে। কখন টিভি মানুষের বন্ধুর মতো, যখন টিভি দেখবেন তখন। তার মানে দেখা ভার্ব বের হয়েছে এখানে, দেখার ইংরেজি ওয়াচ। এবার আপনি ওয়াচের সাথে দিবেন আইএনজি, ওটাকে টপিকের আগে বসাই দিবেন। সম্ভব যদি হয় আপনাদের, চেষ্টা করবেন একটা জিরান দিয়ে এখানে বসাই দেওয়ার জন্য। এখন আমাদের এখানে তো জিরান প্রশ্নের মধ্যে থাকতেই পারে, নাও থাকতে পারে, মানে ওয়াচ শব্দটা প্রশ্নের মধ্যে থাকতে পারে না, পারে তো, কিন্তু এখানে তো নাই। বাট আমরা লাস্ট ক্লাসে যেটা পড়েছি সেখানে এঙ্গেজ ভার্বটা ছিল। আপনারা তাহলে যেটা করবেন, একটু অ্যাডভান্স রাইট করতে পারলে সত্যি সত্যি নাম্বার ভালো পাবেন। কে জানে, আপনি রাইটিং এ ধরেন 90 পাওয়ার কথা ছিল, এখন আপনি 88 পাইছেন, ওই একটা জিরান্ডের জন্য সেটা 90 হইতে পারে, পারে কিনা? অবশ্যই পারে। তো আমাদের যতজন ভালো রাইটিং স্কোর করেছে সবাই চেষ্টা করছে জিরান লেখার, আপনিও চেষ্টা করবেন। আরো একবার এটাকে ক্লিয়ার করাই, 2-1 নাম্বার অন্তত আপনি বেশি পাবেন। সেটা কেমনে দেখেন, আবার নিয়ে গেছি ফরম্যাটে, খেয়াল করেন। একটু অ্যাডভান্স রাইটিং, হ্যাঁ, যতটুকু মাথায় যায় ততটুকুই চেষ্টা করি জানার, বুঝলে বুঝলাম, না বুঝলে বাদ দেওয়া যাবে এটা। সেটা কি, এই যে টপিক, প্রত্যেক টপিকের পূর্বে, প্রত্যেক টপিকের পূর্বে খাতায় লিখে রাখবেন, প্রত্যেক টপিকের পূর্বে আপনি চাইলে একটা করে জিরান বসাতে পারবেন। টপিক তো বসেই গেল, ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস, ওকে ফাইন। এবার আপনারা খেয়াল করে দেখবেন প্রশ্নের মধ্যে এমন কোন শব্দ আছে নাকি যেটা একটা ভার্ব। যেমন এই প্রশ্নে ছিল এঙ্গেজ,
এঙ্গেজ শব্দের অর্থ নিযুক্ত হওয়া, অথবা কোনো কিছুতে আপনি নিজেকে মনোনিবেশ করানো, অর্থাৎ আপনি নিয়োজিত হইতেছেন, এটাও একটা কাজ। এইখানে এঙ্গেজ আছে বিদায় আপনাকে বাহির থেকে আর জিরান বানানোর জন্য ভার্ব খোঁজার দরকার নেই। আপনি এঙ্গেজের সাথে আইএনজি দিয়ে দিলেই হয়ে যাবে এঙ্গেজিং। আর টপিক হিসাবে তো আছেই ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস। আর ভার্বের সাথে যদি প্রশ্নে কোনো প্রেপোজিশন আছে, এমন প্রশ্নে যদি হয়, যেমন এই প্রশ্নে এঙ্গেজের পরে ইন শব্দটা প্রশ্নের ভিতরেই আছে, তখন এই ইনটা নিজে নিজে সাথে সাথে চলে আসবে। তখন এখানে এসে কি হইলো, এবার এখানে তাকান, এবার এখানে দেখলেন আমাদের এই ফরম্যাটের রাইটিং এর নিচে যাবেন, এখানে দেখেন এই হলো এঙ্গেজ, এই হলো টপিক ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস। এবার টপিক বসানো শেষ। এবার আমরা দেখলাম প্রশ্নের মধ্যে একটা ভার্ব দেওয়া আছে, এই ভার্বকে দিলাম আইএনজি করে এঙ্গেজিং। যেহেতু প্রশ্নে ভার্বের সাথে প্রেপোজিশন আছে, আবারও বলছি, যেহেতু সে আছে সেহেতু সে নিজে নিজে তার পাশে এসে বসে থাকে। এবার দুটা মিলে হয়ে গেছে এঙ্গেজিং ইন। আর টপিক তো আগেই ছিল ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস, তাহলে এখানে আরেকটু অ্যাডভান্স রাইটিং হয়ে গেল, দ্য সিগনিফিকেন্স অফ এঙ্গেজিং ইন ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস। অলরাইট। সো আপনি চেষ্টা করবেন টপিকের পূর্বে সব সময় প্রশ্নটা পড়ে নিজেরা কখন দিয়ে প্রশ্ন করলে, যেমন ধরেন এই প্রশ্নে আপনাদেরকে বলা হচ্ছে আকাশ থেকে লাফ দেওয়া, স্কিইং, মোটরসাইকেল চালানো ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস। বলেন তো এগুলো কখন ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস? যখন আপনি করেন। ধরেন এক্সট্রিম মোটরসাইক্লিং আসলেই ডেঞ্জারাস, কিন্তু আপনি জীবনে কোনোদিন বাইকই চালান নাই, তো আপনার জন্য তো আর এটা ডেঞ্জারাস অ্যাক্টিভিটি না। সো জিরান বের করার জন্য সবসময় নিজের কখন দিয়ে টপিকটারে প্রশ্ন করবেন, কখন। এখানে বলছে আকাশ থেকে লাফ দেওয়া ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস, এক্সট্রিম মোটরসাইক্লিং ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস। কখন? যখন আপনি এঙ্গেজ হন, অর্থাৎ যখন আপনি এগুলাতে নিযুক্ত হন, যখন আপনি এগুলাতে ইনভলভ হন, তখন ওই ইনভলভ ভার্বটার সাথে ওই এঙ্গেজ ভার্বের সাথে আইএনজি দিবেন, হয়ে যাবে জিরান। জিরান আসছে থেকে আলোচনা করা আছে, দেখে নিবেন, এখানেই বলা আছে, এই মেইন পিডিএফটার মধ্যে আছে। জিরান মূলত একটা ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়ে নতুন যে শব্দটা তৈরি হয়, ওই শব্দটা যদি নাউনের কাজ করে তখন আমরা তাকে বলি জিরান। আর যখন ওই নতুন শব্দটা অ্যাজেক্টিভের কাজ করে তখন আমরা তারে বলি পার্টিসিপল। আমাদের পার্টিসিপল এখানে দরকার নেই, আমাদের লাগছে জিরান। আপনি জিরান বুঝতে পারেননি, কোনো সমস্যা নেই। জিরান্ডের আরেকটা নাম কি? ভার্বকে নাউনে পরিণত করার উপায়কে বলে জিরান্ড। ভার্বকে যদি কেউ নাউন বানাতে চান, ওই ভার্বের সাথে আইএনজি দিয়ে কন্টেক্সচুয়ালি আপনি এটারে নাউন বানাইতে পারবেন। বাট সেটাও যদি না বুঝতে পারেন, কিছুই আপনার বোঝার দরকার নেই। প্রশ্নের মধ্যে আপনি খুঁজবেন কোনো ভার্ব আছে নাকি, খালি ওটার সাথে আইএনজি দিয়ে দেন। আর যদি প্রশ্নে কোনো ভার্ব না থাকে, চাইলে আপনি নিজের মতো করে একটা ভার্ব বানাতে পারেন। যেমন 107 নম্বরের রচনায় ওয়াচ শব্দটা কোথাও ছিল না প্রশ্নে, বাট আমরা সেখানে টপিকে ওয়াচিং টেলিভিশন লিখেছি। কারণ টেলিভিশনের গুরুত্ব তখনই আসবে যখন টিভি আপনি দেখবেন। তার মানে ওয়াচিং টেলিভিশনের অ্যাডভান্টেজ যেই কথা, টেলিভিশনের অ্যাডভান্টেজ একই কথা, কিন্তু ওয়াচিং টেলিভিশনের অ্যাডভান্টেজ মানে আরেকটু বেশি স্পেসিফিক হইলো, আপনি আরেকটু অ্যাডভান্স রাইট করলেন। ওকে। সো এই সুবাদে আমাদের এখানে এঙ্গেজ আছে বিদায় আমরা বানাইছি এঙ্গেজিং। আর ইনটা প্রশ্নের সাথে আছে বিদায় অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসাবে এঙ্গেজের সাথে ইন বসে, সেই সুবাদে এটা নিজে নিজে চলে আসছে। যদি প্রশ্নে ইন না থাকতো আপনারও এখানে দেওয়ার দরকার নেই। ওকে। মাঝে মাঝে আপনি না দিলেও দেখাবে অনেক জায়গায় যে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন দিতে বলে তারা, ওটা আপনি হয়তো জানেন না। ওই একটা প্রেপোজিশন ভুল করলেও আই ডোন্ট মাইন্ড। হয়ে গেল টপিক বসানো। ওকে, প্রথম প্যারা আশা করি বুঝছেন। এবার চলে যান আমাদের টেলিভিশনের রচনায়। নিশাদ ভাই যেটা লিখছে সেটাতে আসেন। একটু ল্যাগ করতেছে এখানে, দাঁড়াবেন একটু। হ্যাঁ, আইএলটিএস এ যেভাবে এসে লিখছেন কোনো সমস্যা নেই, তাহলে তো আর দরকারই নেই আপনার এদিকে লিখার। আইএলটিএস এ যদি কেউ এসে শিখে থাকেন, ডেফিনেটলি আপনি লিখতে পারবেন, 200 থেকে 300 শব্দের ভিতরে হইলেই হবে। সেলফ রাইটিং হবে, সেটা দারুণ হবে, নো প্রবলেম। এবার দেখেন কাজ কি, প্রশ্ন পড়লাম, প্রশ্ন পড়ে প্রথম কাজ টপিকটা কি, রচনার টপিক কি আজকে, টিভি, অর্থাৎ টেলিভিশন। বসাই দিলাম এখানে ফরম্যাটের মাঝখানে টেলিভিশন। এবার পাশাপাশি আমাদের ক্লাসে ভাই সাহেব পড়িয়েছিলেন, মাস্টার সাহেব বলেছে সম্ভব যদি হয় টপিকের পূর্বে তুমি একটা জিরান দিয়ে দাও, যদি পারেন দিবেন, না পারলে বাদ। অলরাইট। এবার আপনি কি জিরান দিবেন বলেছিলাম, মনে করবেন, নিজেরে প্রশ্ন করবেন, কেমনে?
এখানে বলতেছে টিভি মানুষকে অনেক অনেক হেল্প করে, টিভি নাকি রিল্যাক্স করায়, টিভি নাকি বন্ধুর মতো। কখন এটা বন্ধুর মতো? যখন আপনি দেখবেন। টিভি দেখেনি না, কখনোই এটা বন্ধু হবে না। এবার দেখা ইংরেজি হচ্ছে ওয়াচ। তার মানে এটা একটা ভার্ব। আমাদের একটা ভার্ব দরকার, জিরান বানাইতে প্রথমে ভার্ব লাগে, তারপরে তার সাথে আইএনজি। পেয়ে গেছি ওয়াচ, দিলাম তার সাথে আইএনজি, হয়ে গেল ওয়াচিং। দুটা মিলে টপিক হয়ে গেছে ওয়াচিং টেলিভিশন। আর একটু ভালো হলো। অলরাইট। আবার এদিকে গ্রামার মিললো কেমনে, বা প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি মিললো। সো আপনি আরেকটু অ্যাডভান্স রাইটার হলেন আর কি। সম্ভব হলে একটা জিরান্ডেড করে দিবেন। করেছে উনি, ভালো হয়েছে। তারপরের লাইন আমাদের ফরম্যাটে আছে। এখানে মাঝখানে একটা গেটিস লাইন ছিল গোলালো টাইপের, বলেছি ওটা বাদ দেওয়াই ভালো। ওই যে এভরি টপিক ইজ টু বি ইভালুয়েটেড ফ্রম মাল্টিপল পার্সপেক্টিভস, দেয়ার ফর প্রপোনেন্টস অপোনেন্টস, এই টাইপের একটা লাইন ছিল মাঝখানে। 2 নাম্বার লাইনটা আমরা বলেছি যদি কারো ভিতরে একটু বেশি লেখা হয়ে পড়ে, তাকে যেন এই লাইনটা বাদ দেওয়া হয়, কারণ সেই ইন্ট্রোডাকশনে এত কিছু লেখার দরকার নেই, বাদ দিলেন। এবার আমাদের তৃতীয় লাইনে ছিল দ্য অ্যাফোরসাইড অ্যাসারশন ডিসক্লোজেস দ্যাট, এইটুকু ছিল আমাদের ফরম্যাটেই লেখা। তারপরে আমরা বলেছি এইখানে আপনি দ্য মেইন পার্ট অফ দ্য কোয়েশ্চেন বসাবেন, এই জায়গাটাতে আপনি প্রশ্নের মেইন পার্ট বসাবেন। এখানে আপনি প্রশ্নের মেইন পার্ট বসাবেন। অলরাইট। প্রশ্নের মেইন পার্টটা কি? চলে যান কোয়েশ্চেনে। এখানে আপনারে প্রশ্ন করছে এইটুকু, আর বাকিটা প্রশ্নের মেইন পার্ট। এখানে প্রশ্নের মেইন পার্টের কয়েকটা ফুল স্টপ আছে, এখানে একটা ফুল স্টপ আছে, এই যে ইট হেল্পস এর পরে এখানে একটা ফুল স্টপ আছে, এখানে উই ক্যান লার্ন ফ্রম এখানে একটা আছে। তার মানে প্রশ্নের মেইন পার্টের মাঝখানে দুইটা ফুল স্টপ আছে, কোনো সমস্যা নেই, আপনি ফুল স্টপ সহই নিয়ে যান, এটা পুরোপুরি কপি করে বা টাইপিং করে নিয়ে যাবেন পরীক্ষার হলে। দ্য অ্যাফোরসাইড অ্যাসারশন ডিসক্লোজেস দ্যাট, ওই দেখেন ওখানে যা ছিল প্রশ্নটাকে এখানে বসাই দিছে, ফুল স্টপ দিছে, ফুল স্টপ। ইট হেল্পস পিপল টু রিল্যাক্স, ওকে, বিসাইডস ইট ক্যান বি, যা যা আছে হুবহু ওটা খালি লিখছে, এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত হুবহু লিখছে। প্রশ্নের মেইন পার্ট দিলেন বসায়। এবার এটা আপনার ডিসিশন লাইন। ওকে, এই ডিসিশন লাইনে এসে কি বলবেন, আজকে আপনি টিভি দেখার পক্ষে লিখবেন নাকি বিপক্ষে লিখবেন? আপনাকে জিজ্ঞেস করেছে টিভি যে এত এত কিছু করে, তুমি এই ব্যাপারে কতটুকু একমত? এখন আপনি বললেন ভাই আমি পুরোটাই একমত, মানে টিভির অ্যাডভান্টেজের পক্ষেই আছি আমি। তাহলে আপনাকে এই ডিসিশন লাইনে বলতে হবে আজকে আমি রচনায় টিভির অ্যাডভান্টেজ লিখবো। সেটা বলার উপায়টা কেমনে? ইন দিস এসে, এটার অর্থ এই রচনায় কমা দিবেন। আই উইল পুট ফোর্থ, কেউ পুট ফোর্থ কে লিখবে রাইট, এক্সপ্রেস, এক্সপ্লেইন, কোনো সমস্যা নেই, একই জিনিস। আই উইল পুট ফোর্থ, আমি দেখাবো, কি দেখাবো? মাই ভিউ পয়েন্ট, আমার দৃষ্টিভঙ্গি দেখান। রিগার্ডিং মানে ব্যাপারে, বা অ্যাবাউট একই কথা। এবার এখানে আমাদের টপিকের এখানে একটা ট্রিপল স্টার আছে, মনে আছে আপনাদের? মাত্র একটা টপিকের মধ্যে ট্রিপল স্টার আছে। টপিক কি? টেলিভিশন। সাথে তো বলছি আমার জিরান দিলে আপনি ভালো, তাহলে এখন টপিক হয়ে গেছে ওয়াচিং টেলিভিশন। এখন টপিক ওয়াচিং টেলিভিশন। এবার টপিকের পূর্বে এই 2 নাম্বারটার মধ্যে, মানে প্রথম প্যারার 2 নাম্বার টপিকে জিরান বসানোর পরে, ওকে, এখানে একটা ট্রিপল স্টার আছে। আমরা বলছি এই ট্রিপল স্টারে আপনি বসাবেন অ্যাডভান্টেজ লিখতে যাচ্ছেন নাকি ডিসঅ্যাডভান্টেজ লিখতে যাচ্ছেন, কোন দিকে আপনি রচনাটাকে টেনে নেবেন, রচনার পক্ষে থাকবেন নাকি বিপক্ষে থাকবেন। যদিও প্রশ্নে আপনাকে একবারও বলেনি টেলিভিশনের অ্যাডভান্টেজ লিখেন, খেয়াল করেছেন? কিন্তু আপনি রচনাটাকে ঘুরায় টেলিভিশনের অ্যাডভান্টেজ আকারে লিখবেন। ইভেন এই রচনাটা আমাদের নাইম ভাইয়ের পরীক্ষা আসছিল, যিনি রাইটিং এ 90 আউট অফ 90 পেয়েছিল, এই গত মাসের গল্প, মানে 7ই আগস্টের আপডেটের পরের গল্প। ওকে, সো সিম্পল। এখানে আপনারা তারা জীবনও জিজ্ঞেস করেনি যে রাইট দ্য অ্যাডভান্টেজেস অফ টেলিভিশন, না, তারা জিজ্ঞেস করছে টিভি তোমার জন্য উপকার করে, তুমি কি আমার কথায় রাজি নাকি? আমি বলছি হ ভাই রাজি। তারা বলবে কেন রাজি হইলা? তখন আমি বলবো টিভি দেখার মধ্যে অ্যাডভান্টেজ আছে, আমি তখন টেনে এটার অ্যাডভান্টেজে পরিণত করে দিব। সো আপনি এটাকে সিম্পলি বলে দিবেন আজকের রচনায় আমি টিভি দেখার অ্যাডভান্টেজ লিখবো, এই কথাটা এই ট্রিপল স্টারের মধ্যে বলতে হবে। ট্রিপল স্টারের রুলটা কি? দা এবং অবের মাঝখানে একটা নাউন দিবেন, সহজ নাউন, অ্যাডভান্টেজ অথবা ডিসঅ্যাডভান্টেজ। আর কোন রচনায় যদি আপনি দ্বিতীয় প্যারা থেকে, অর্থাৎ ইন্ট্রোডাকশনের প্যারা থেকে মাঝখানে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটাই আলোচনা করেন, বা দুটাই আলোচনা করার প্রয়াস নিয়ে থাকেন, অর্থাৎ আপনি দুটাই আলোচনা করবেন, ইফ ইউ আর ডিসাইডেড দেন রাইট হিয়ার দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ওয়াচিং টেলিভিশন। অলরাইট। যদি আপনি ডিসাইডেড হয়ে থাকেন যে আপনি রচনার মধ্যে অ্যাডভান্টেজ এবং আরেক প্যারায় ডিসঅ্যাডভান্টেজ দুটাই লিখবো,
কিন্তু আজকের এই রচনায় তো আপনি টিভি দেখার শুধু অ্যাডভান্টেজ লিখবেন, তাহলে এই ট্রিপল স্টারে আপনি দা এবং অবের মাঝখানে শুধু লিখবেন অ্যাডভান্টেজেস। আর যদি নেগেটিভ রচনা লিখেন, অর্থাৎ বিপক্ষে লিখেন, তাহলে এখানে লিখবেন দা এবং অবের মাঝখানে ডিসঅ্যাডভান্টেজেস। আর যদি পক্ষে বিপক্ষে দুটাই লিখেন, তাহলে এখানে লিখবেন দা অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ওয়াচিং টেলিভিশন। তখন আপনার এই প্যারাটা হবে টিভি দেখার পক্ষে, আর এখানে অন দা আদার হ্যান্ড দিয়ে দেখবেন টিভি দেখলে মাথা ব্যথা করে, টিভি দেখলে পড়াশোনা নষ্ট হয়, টিভি দেখলে রাতের ঘুম নষ্ট হয়ে যায়, টিভি দেখলে নষ্ট হয়ে যেতে পারি, টিভি দেখলে মারামারি শিখতে পারি। নেগেটিভ দু একটা কথা এখানে লিখতে হবে। ওকে, বাট এখানে শুধু পজিটিভ বলা হচ্ছে, তাই আমাদের মাঝখানে দুই প্যারাই পজিটিভ হবে। তার মানে বিস্তারিত প্যারা মাঝখানে, উপরে তো ইন্ট্রোডাকশন, নিচে তো কনক্লুশন। ওকে, আচ্ছা এখানে যেটা হলো আমাদের, কই গেলাম, আমাদের এই রচনায় শুধু অ্যাডভান্টেজ লিখবো, তাহলে এখানে দা এবং অবের মাঝখানে আপনি শুধু অ্যাডভান্টেজ লিখবেন, বাস। এবার প্রথম প্যারা ক্লোজ। কি অর্থ দাঁড়ালো? ইন দিস এসে, এই রচনায় আমি আমার দৃষ্টিভঙ্গি দেখাবো টিভি দেখার অ্যাডভান্টেজের ব্যাপারে। তার মানে উপরে যে আপনাকে জিজ্ঞেস করেছে তুমি কতটুকু রাজি, আপনি এবার পুরোই রাজি। এবার আপনি এখানে মাঝখানে দুই প্যারার মধ্যে লিখে দিবেন টিভি দেখলে কি কি সুবিধা আছে। তার ভিতরে প্রশ্নের মধ্যে তারা তিনটা লিখে দিছে, একটা লিখছে ইট হেল্পস পিপল টু রিল্যাক্স, টিভি মানুষকে রিল্যাক্স করে, টিভি থেকে কিছু না কিছু শিখতে পারেন, দুইটা। পাশাপাশি লিখছে এটা লোনলি মানুষের বন্ধুর মতো, তিনটা তারা নিজেরাই লিখে দিছে। আপনি এগুলা বাদ দিয়ে অন্য অনেকগুলা লিখবেন। এবার চলেন উনি কেমনে লিখছে দেখা যাক। এট দ্য আউটসাইড উই শুড অ্যাকনলেজ দ্যাট, এই হলো টপিকের জায়গায় বসছে কি ওয়াচিং টেলিভিশন, জিরানটা সহ হইছে। ওকে, ক্যান ব্রিং নিউমেরাস, আমাদের ফরম্যাটে এইটুকু পর্যন্ত দেওয়া আছে। নিউমেরাসের পরে ফরম্যাটে লেখা আছে অ্যাডভান্টেজেস, লেখা আছে ডিসঅ্যাডভান্টেজেস, বেনিফিটস, প্রস, কনস, অনেক কিছু লেখা আছে। আপনার যেটা লাগে আপনি ওইটা নেবেন। যেহেতু আপনি আজকের এই রচনাটা টিভি দেখার অ্যাডভান্টেজ হিসাবে লিখছেন, তাহলে আপনি এখানে ক্যান ব্রিং নিউমেরাস অ্যাডভান্টেজেস লিখবেন। বাট আমি বলেছি, যেহেতু উপরে আপনার অলরেডি ট্রিপল স্টারে অ্যাডভান্টেজের শব্দটা ইউজ করে ফেলেছেন, এবার আপনি আর অ্যাডভান্টেজের শব্দটা ইউজ করিয়েন না, এবার আপনি এখানে বেনিফিট শব্দটা ইউজ করেন। সিনোনিম ব্যবহার যে আপনি জানেন সেটা মানে পিয়ারসনকে দেখাবেন। এবার আপনি এখানে বেনিফিটস ব্যবহার করলেন। আচ্ছা, এরপরে আমাদের ফরম্যাটে আছে ওয়ান অফ দ্য অ্যাডভান্টেজেস ইজ দ্যাট, অনেকগুলা সুবিধার ভিতরে একটা সুবিধা হচ্ছে যে, কিন্তু একবার তো ওখানে অ্যাডভান্টেজ লিখেছেন, তাই বলেছে অ্যাডভান্টেজের তো অনেকগুলা সিনোনিম আছে, বেনিফিটসও একটা, আপনি ওখানে বেনিফিটস লিখে ফেলছেন। এবার আপনি এখানে প্রজ লিখেন, উনি যেটা করেছে। ওয়ান অফ দ্য প্রজ ইজ দ্যাট, অনেকগুলা সুবিধার মধ্যে একটা সুবিধা হচ্ছে যে, ওয়ান অফ দ্য প্রজ ইজ দ্যাট। এখানে আপনি ওয়ান অফ দ্য অ্যাডভান্টেজেস লিখতে পারতেন, কিন্তু অলরেডি অ্যাডভান্টেজেস একবার হয়েছে, তাই অ্যাডভান্টেজেস, বেনিফিটস, প্রস, এগুলা একই জায়গায় লিখতে পারবেন, বদলায় বদলায় লিখবেন। পজিটিভ আউটকামস, ইউজফুলনেস, সবই অ্যাডভান্টেজের পরিবর্তে লিখতে পারবেন। ওকে, সিনোনিম দিবেন, ভালো নাম্বার আসবে। ওয়ান অফ দ্য প্রস ইজ দ্যাট, এবার আপনি আপনার মতো করে টিভির ব্যাপারে ডট 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 দিয়ে রাখছি, এবার আপনি আপনার মতো লিখেন। উনি লিখছে ইফ উই ওয়াচ টেলিভিশন উই ফিল বেটার অ্যান্ড হ্যাপিয়ার, যদি আমরা টিভি দেখি আমরা বেটার ফিল করি এবং হ্যাপি ফিল করি। গুড সেন্টেন্স। এবার আমাদের ফরম্যাটে দেওয়া আছে ইন এডিশন টু দিস, এটার অর্থ সাথে যদি আরেকটু লিখি, ডট 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 দেওয়া আছে। এবার আপনি এখানে ডট ডটের ভিতরে টিভির আরেকটা গুণাগুণ লিখে দিবেন। হোয়েন ইউ ওয়াচ টিভি, কেউ যদি টিভি লিখেন তাহলে টি এবং ভি দুটাই কিন্তু বড় হাতের লিখতে হবে। কন্ট্রাকশন ফর্মগুলো সবসময় বড় হাতের লিখতে হয়, ওকে, জেনে রাখবেন। অ্যাব্রিভিয়েশন যেগুলা করা হয়, টি দিয়ে টেলিভিশন তাহলে টি বড় হাতের হবে, ভি দিয়ে ভিশন তাহলে ভি বড় হাতের হবে। এখানে ছোট হাতের টিভি লিখলে কিন্তু ভুল হবে। ওকে, সো টিভি, যেমন এমবিবিএস, MBBS সবগুলো বড় হাতের, রাইট? সো এইখানে কন্ট্রাকশন ফর্মগুলো বড় হাতের লিখবেন। তাহলে হয় উই ওয়াচ টিভি, যখন আমরা টিভি দেখি কি হয়, উই ক্যান লার্ন এ লট অফ থিংস অ্যান্ড উই ক্যান নো এ লট অফ ইনফরমেশন। ওই যে আমরা একটা ক্লাসে বলেছি ইনফরমেশনকে প্লুরাল লেখা যাবে না, কিন্তু আবার এটাও পড়ছি এ লট অফ এর পরে সবসময় নাউনের প্লুরাল ফর্ম হয়। তাহলে এ লট অফ দেখে কেউ আবার ইনফরমেশনস লিখে বসেন না, কারণ কি, আনকাউন্টেবল নাউন পড়েছিলাম এসএসটির ক্লাসে।
আনকাউন্টেবল নাউন আপনার প্লুরাল এবং সিঙ্গুলার উভয় ক্ষেত্রে একই চেহারায় থাকে। সো এইখানে সে ঠিকই প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ আমরা বলেছি অ্যালট অফ এর পরে সবসময় নাউনের প্লুরাল ফর্ম হয়। যেমন এইখানেও হয়েছে, অ্যালট অফ এর পরে থিংস দেওয়া হয়েছে, শুধু থিং দিলে ভুল হইতে থাকবে। সো অ্যালট অফ থিংস, সেম অ্যালট অফ ইনফরমেশন হওয়ার কথা, কারণ ইনফরমেশন তো এখানে প্লুরাল আকারে বসবে। বাট যখনই দেখলাম ইনফরমেশন আমাদের আনকাউন্টেবল নাউন, যেটাকে পিস পিস করে গোনা যায় না, সেটাকে প্লুরাল এবং সিঙ্গুলার উভয় ক্ষেত্রে একইভাবে লিখতে হয়। সো এইখানে আর এস ইএস যোগ করা লাগে না, নিজে এখানে ঠিকই প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ অ্যালট অফ এর পরে প্লুরালই লাগে। ওকে, তারপরে সাচেস দিয়ে আপনারা যখন কোনো বাক্য লিখবেন, আমরা বলেছি সাচের আগের শব্দে কমা দিবেন। এই টুকিটাকি জিনিসপত্রগুলো নোট করে রাখলেও তো আপনি একটা অ্যাডভান্স রাইটার হয়ে যাবেন। সাচেস ওয়েদার আপডেট পেতে পারেন, স্পোর্টস নিউজ পেতে পারেন, পলিটিক্যাল খবরাদি টিভির মধ্যে আসে, ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা আসে, ইটিসি এটসেটেরা। এটাও নোট করে রাখতে পারেন, ইটিসি মানে এটসেটেরা, একটা ডট দিতে হয় তারপরে। এটার অর্থ ইত্যাদি, ল্যাটিন অ্যাডজেক্টিভ, সম্ভবত ল্যাটিন অ্যাডজেক্টিভ নাকি দেখে নিন, লিখে রাখবেন। ইটিসি যে আমরা লিখি না, ইত্যাদির পরিবর্তে আপনি ইটিসি লিখতে পারবেন। এতদিন মুরগি ডাকতো, এখন দেখি শিয়ালেও ডাকে, বাইরে বাইরে। হ্যাঁ, এটা একটা ল্যাটিন অ্যাডজেক্টিভ, অলরাইট, ল্যাটিন ফ্রেজ যেটা আসছে। আহ হ্যাঁ, এটসেটেরা, ইটি সি মানে এটসেটেরা, ইত্যাদির পরিবর্তে ইটিসি লিখতে পারেন। আপনারা বলেন না ইটিসি ইটিসি, এটা লেটিন, ইটিসি এট সেটেরা, ইটি এট সি দিয়ে সেটেরা, সি ইটি আর এ সেটেরা। সো ভালো লিখছে। তারপরে মোর ওভার আমাদের ফরম্যাটে আছে, চিলড্রেন লাইক ওয়াচিং কার্টুনস অন টেলিভিশন। আরেকটা নোট নিবেন, যখনই আপনারা টিভিতে কোনো কিছু দেখা বোঝাবেন সবসময় অন দিবেন, কারণ আমরা অনেক সময় ইন ব্যবহার করে ফেলি। আই এম ওয়াচিং মুভিজ ইন টেলিভিশন, টিভিতে দেখতেছি। এখানে ওয়াচিং এর সাথে আপনি অন দিবেন যদি সেটা টিভিতে হয়ে থাকে। ওয়াচ অন টেলিভিশন, টিভিতে কিছু দেখেন। সো বাচ্চা কাচ্চা পছন্দ করে টিভিতে কার্টুন দেখতে। ওকে, ভালো লিখছেন। অলসো হোয়েন পিপল আর অ্যালোন এট হোম, যখন বাসায় একা থাকে, দে ওয়াচ টিভি টু ওভারকাম দেয়ার লনলিনেস। অলরাইট, ইট হ্যাজ মেড পিপলস লাইফ বেটার দেন এভার। খুব ভালো লেখা। টু কোট অ্যান ইনস্টেন্স, একটা উদাহরণ যদি দেই, দেখেন, খেয়াল করেন। ইন্ট্রোডাকশন লিখলো, লিখলো, যেহেতু তিনি সিদ্ধান্ত নিল রচনায় টেলিভিশনের অ্যাডভান্টেজ লিখবে, উনি সব কয়টা এখানে অ্যাডভান্টেজ লিখলো, একটার পরে একটা লিখতে থাকলো। আমরা বলেছি আমাদের এখানে একটা উদাহরণ আছে, আপনারা উদাহরণটাকে অ্যাড করবেন। এবং এই উদাহরণটা কি দেখেন, টু কোট অ্যান ইনস্ট্যান্স, এটা দিয়ে আপনি শুরু করতে পারেন। কেউ কেউ লিখবে ফর এক্সাম্পল, নো প্রবলেম, একই কথা। ইনস্ট্যান্স শব্দ আর এক্সাম্পল একই জিনিস, কিন্তু ইনস্ট্যান্স লিখবেন একটু অ্যাডভান্স রাইটার হওয়ার জন্য। ওকে, আই হোপ ইউ গট ইট। টু কোট এন ইনস্ট্যান্স, যদি একটা উদাহরণকে কোট করতে চান এখানে কি হবে, সেভারেল ডেভেলপড কান্ট্রিজ, সেভারেল এর পরে নাউনের প্লুরাল ফর্ম হয়, এটাও আমি শিখিয়েছি আপনাদের একটা ক্লাসে, ওই যে হ্যান্ড নোট দিয়েছিলাম, এই শব্দগুলোর পরে প্লুরাল হয়, সেখানে সেভারেল শব্দটা লেখা আছে। এই যে সেভারেল এর পরে কান্ট্রি দিলে হয় না, কান্ট্রিজ দিতে হয়। ভালো গ্রামারে লিখছেন। সেভারেল ডেভেলপড কান্ট্রিজ like Australia, Japan, and the USA have already implemented effective strategies to promote. এইটুকু ছিল আমাদের মুখস্থ। এখানে আপনাদের ফরম্যাটে প্রমোট দেওয়া ছিল, পাশাপাশি আহ, কি মুশকিল, এতদিন মুরগির ডাকে ডিস্টার্ব, এখন দেখি শিয়াল ডাকে, কই থাকি আমি, গ্রামে সমস্যা। আচ্ছা, এখানে সেটা হলো কি, ইফেক্টিভ স্ট্র্যাটেজিস, আমাদের ফরম্যাটে এখানে প্রমোট ছিল, স্ল্যাশ দিয়েছিল প্রিভেন্ট। মনে করেন, দেখবেন ফরম্যাটের মধ্যে দুইটা শব্দ, একটা হলো প্রমোট আর একটা হলো প্রিভেন্ট। তো আমরা বলছি যখন আপনি রচনাকে শুধু পজিটিভ লিখবেন, তখন এখানে প্রমোট শব্দটা সিলেক্ট করবেন। আর যখন রচনা আপনি লিখবেন হচ্ছে গিয়ে নেগেটিভ, টিভি দেখার বিরোধিতা করতেছেন, তখন এখানে প্রিভেন্ট লিখবেন। তো এখানে প্রমোট পর্যন্ত মুখস্থ, এইটুকু দারুণ একটা গ্রামার আছে ভিতরে। হ্যাভ হ্যাভ অলরেডি ইমপ্লিমেন্টেড ইফেক্টিভ স্ট্র্যাটেজি আছে। কেউ এখানে হ্যাভ নিয়ে যাবে অলরেডির পরে, যে ইউএসএ অলরেডি হ্যাভ ইমপ্লিমেন্টেড, অথবা ইউএসএ হ্যাভ ইমপ্লিমেন্টেড ইফেক্টিভ স্ট্র্যাটেজিজ অলরেডি।
হ্যাঁ, বিভিন্ন স্ট্রাকচারে আপনি নিয়ে যেতে পারেন, বাট এখানে আমি এটাকে সুন্দরভাবে গুছিয়ে দিছি প্রমোট পর্যন্ত। সো আপনি একটা দারুণ গ্রামারের সেন্টেন্স লিখছেন, যদিও আপনি মুখস্থ করে লিখছেন। বাট এরপরে আপনাকে বলেছি, যদি ভাই সম্ভব হয় এখানে উদাহরণটাকে একটু এক্সপ্লেইন করবেন। আর না যদি পারেন তাহলে শুধু লিখবেন প্রমোট ওয়াচিং টেলিভিশন, টপিকটা লিখবেন। এক্সপ্লেইন কি, সবাই একটু খেয়াল করবেন, যখনই কোনো উদাহরণ লিখবেন চেষ্টা করবেন এই দেশগুলার মধ্যে ওই উদাহরণটা আরেকটু বিস্তার প্রভাব বিস্তার করে কিভাবে। যেমন আপনি যদি বলেন অস্ট্রেলিয়া, জাপান এবং আমেরিকার মতো দেশগুলা টিভি দেখাকে প্রমোট করছে, অর্থাৎ তারা টিভি দেখাকে সাপোর্ট করছে, ওকে। কেউ যদি বলে অস্ট্রেলিয়া, জাপান এবং আমেরিকার মতো দেশে প্রতিদিন বিকাল বেলা টিভিতে বিজ্ঞান বিষয়ক প্রোগ্রামকে স্টুডেন্টদের জন্য দেখানোটা বাধ্যতামূলক করা হয়েছে, তার মানে দেখেন উনি বলছে এই তিনটা দেশে টিভি দেখাকে সাপোর্ট করছে। আরেকজন বলেছে এই তিনটা দেশে প্রতিদিন বিকালবেলা ছাত্রছাত্রীর জন্য বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠানগুলা দেখানোর বাধ্যতামূলক অবস্থা জারি করা হয়েছে। তাহলে টিভি দেখার গুরুত্বটা যে ওই দেশগুলাতে কতটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে এটা এক্সপ্লেন করার মাধ্যমে বুঝাইতে পারছে। বাট যদি আপনি না পারেন, বাদ দেন। এখানে ভাই কেমনে এক্সপ্লেন করছে, টু প্রমোট ওয়াচিং টেলিভিশন, উনি লিখছে অ্যাজ এ পার্ট অফ দেয়ার এন্টারটেনমেন্ট সেক্টরস, তাদের বিনোদনের অংশ হিসেবে টিভি দেখাকে তারা প্রমোট করছে বা ওই দেশগুলা টিভি দেখা সাপোর্ট করছে। উনি সামান্য একটু এক্সপ্লেন করেছে। কেউ এখানে লিখতে পারতো ইউএসএ, জাপান এন্ড অস্ট্রেলিয়া হ্যাভ ইমপ্লিমেন্টেড অল ইফেক্টিভ স্ট্র্যাটেজিস টু প্রমোট এডুকেশনাল প্রোগ্রামস অন টেলিভিশন ফর স্টুডেন্টস এভরিডে। প্রতিদিন শিক্ষামূলক অনুষ্ঠান টিভিতে প্রকাশ করতেই হবে স্টুডেন্টদের জন্য। তাহলে আরেকটু সুন্দর হলো। এটা কিন্তু একটা দেশের জন্য খুব বড় ধরনের সিদ্ধান্ত। ধরেন সংস্কৃতি উপদেষ্টারা বোধহয় এটা দেখবে, বা সংস্কৃতি তাই যারা দেখেন তারা যদি এরকম বাধ্যতামূলক একটা বিহেভ তৈরি করে যে বাংলাদেশের যত টিভি চ্যানেলস আছে সবাইকে আসর থেকে মাগরিব পর্যন্ত অন্য কিছু দেখানো যাবে না, সব টিভি চ্যানেল হচ্ছে শিক্ষামূলক কিছু না কিছু দেখাইতে হবে। কোনোটাতে হয়তো বিজ্ঞান নিয়ে কোনো প্রোগ্রাম দেখাবে, কোনোটাতে হয়তো ইংলিশ নিয়ে দেখাবে, কেউ বাংলা ভাষা নিয়ে দেখাবে, মানে স্টুডেন্টদের জন্য। কারণ কি, আসর থেকে মাগরিব পর্যন্ত ম্যাক্সিমাম পোলাপান ঘরে থাকলে টিভি চালায় রাখে, ওই টাইমে ওর তো ঘুম টুমও ভালো লাগে না। স্কুল থেকে এসে দেখবেন টিভিতে বসে থাকে, তখন সে যদি টিভিতে ঢুকে অন্য কিছু না পায় তখন সে কি করবে, বসে বসে বাধ্যতামূলক সে এগুলাই দেখা লাগবে। তখন কিন্তু সে একটু হইলেও শিখবে। আমরা মাঝে মাঝে এরকম হয় না যে এক টিভি চ্যানেলে ঢুকছি খেলা দেখতে, দেখি আরেকটাতে হঠাৎ করেই সেখানে ধরেন আহ কিছু একটা দেখাইতেছে, চোখ আটকে থাকে 8-10 মিনিট, মানে জানতাম না এটা চলতেছে, দেখলাম, শিখলাম তো। তো বিষয়টা কিন্তু দারুণ হইতো যদি এরকম একটা সিদ্ধান্ত আসতো, কারণ বাচ্চা কাচ্চা শিখতো, কিন্তু কিছু না কিছু শিখতো। ওকে, সো টিভি দেখার এক্সপ্লানেশনটা উনি দিয়েছে এন্টারটেনমেন্টের সেক্টর হিসেবে। আপনি পারলে অন্য কিছু লিখবেন, যদি না পারেন সিম্পলি এখানে ওয়াচিং টেলিভিশন লিখে ফুল স্টপ দিয়ে দিবেন। তার মানে এখানে যে একটু অ্যাডভান্স লিখবে সে একটু একটু করে নাম্বার বেশি পেতে থাকবে। ওকে, তাহলে একটা উদাহরণ আমরা সবসময় আমাদের রচনার মধ্যে দিব। কোন উদাহরণটা যদি নিজেরটা পারেন তাহলে ভালো, না পারলে এটা। এখানে বিভিন্ন বড় বড় দেশকে ইনক্লুড করা হয়েছে, অস্ট্রেলিয়াকে, জাপানকে এবং ইউএস এর মতো দেশকে। কেউ চাইলে এখানে জার্মানকে ইনক্লুড করতে পারে, কেউ চায়নাকে ইনক্লুড করতে পারে, নো প্রবলেম। এই এই বিষয়টা আরো বৈশ্বিক একটা উদাহরণ আপনি দিবেন, গ্লোবাল এক্সাম্পল এটা। ওকে, ভালো হবে যদি এক্সপ্লেন করতে পারেন, ভালো হবে। না পারলে ফুল স্টপ টপিকের পরে। ওকে, দেখে নিই আপনাদের কি অবস্থা, আছেন নাকি? শুনতেছি তো না ক্লিয়ারলি, লাউড এন্ড ক্লিয়ার? ওকে ওকে, গুড গুড। আচ্ছা, তাহলে বোঝা গেল এই উদাহরণটা আমরা কোন কোন ক্ষেত্রে দিব, কোন কোন ক্ষেত্রে দিব না। আমরা সব ক্ষেত্রে এই উদাহরণটা দিব। যদি কেউ শুধু অ্যাডভান্টেজ লিখেন তখন তো অ্যাডভান্টেজের পরে উনি পুরো এক প্যারাই বানায় ফেলছে উদাহরণ দিয়ে। যদি কেউ অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ দুটাই লিখেন তখন আপনি চাইলে উদাহরণটাকে যে কোনো একটা প্যারায় ঢুকাই দিবেন। যদি আপনি অ্যাডভান্টেজের প্যারায় দিতে চান তাহলে পজিটিভ উদাহরণ লিখবেন, যদি ডিসঅ্যাডভান্টেজের প্যারায় দিতে চান নেগেটিভ প্যারা লিখবেন। দুটার মধ্যে বারবার টু কোট এন ইনস্ট্যান্স লিখে সময় নষ্ট করার দরকার নেই, যে কোনো একটাতে লিখলেই হবে। যদি আপনি প্রবলেম সলিউশন টাইপ রচনা লিখতে চান
আপনি তখন এটাকে সলিউশনের ভিতরে ঢুকাই দিবেন যে দেখো জাপান, অস্ট্রেলিয়া এবং ইউএস এর মতো দেশগুলো ট্রাফিক জ্যাম সমাধান করার জন্য কি পরিমাণ সচেতনতা অবলম্বন করেছে। Say, to quote an instance, several developed countries like Australia, Japan, and the USA have already implemented effective strategies to promote uh, AI-based অথবা স্মার্ট পার্কিং সিস্টেমস ফর দেয়ার ড্রাইভার্স। হয়ে গেল যে তাদের ড্রাইভারদের জন্য তারা স্মার্ট পার্কিং সিস্টেম প্রমোট করতেছে। এই উদাহরণগুলো আপনারা সকল রচনায় দিবেন, সম্ভব যদি হয় নিজেরটা দিবেন সেলফ রাইটিং করে, না পারলে আমাদের এই উদাহরণটা বসাবেন। এটা একটা গ্লোবাল এক্সাম্পল। ওকে, মানে আপনার টপিকটাকে আপনি গ্লোবালি প্রেজেন্ট করে ফেলবেন। তারপরে যদি দেখেন আর সময় নেই, আর কিছু লেখার দরকার নেই, তাড়াতাড়ি করে কনক্লুশন লিখেন। আর যদি দেখেন না এখনো 7-8 মিনিট সময় আছে, তখন আপনি আমাদের টেমপ্লেটের ওই লাস্টের বাক্যটা লিখতে পারেন। 3টা বাক্যের মধ্যে আমি লাস্টেরটা লিখতে প্রেফার করি। কারণ কি, কারণ উপরে তো আপনি অনেকগুলো নিজে থেকে লিখছেন, কিন্তু কেউ যদি এই বাক্যগুলো নিজে থেকে না লিখতে পারে, তখন কিন্তু তাকেই বা এখানে ওই 3টা বাক্যই লিখতে হবে। মোর ওভার দিয়ে একটা আছে, নিডলেস টু সে দিয়ে একটা আছে, কিন্তু উনি তো এখানে সেন্টেন্স লিখতে পেরেছে, তাই উনি একটা দিলেই হবে। ওকে, খুব ভালো লিখছে। এবার কনক্লুশন। তার মানে কি বুঝলেন? দেখেন একটা রচনা সহজ হয়ে গেছে তো। ইন্ট্রোডাকশন, কনক্লুশন, আর প্রশ্নের উত্তরটা খালি মাঝখানে দেওয়া আছে। যা জিজ্ঞেস করছে সেটা অ্যাডভান্টেজ আকারে প্রকাশ করা। 1-2টা অ্যাডভান্টেজ এখানে লিখা হলো, সাথে উদাহরণটা দিয়ে দেওয়া হলো একটা স্পেস দিয়ে, এই তো। উনি চাইলে এই 2টা প্যারাকে 1 প্যারায়ও লিখতে পারতো, তখন রচনাটা 3 প্যারায় দাঁড়াতো। কিন্তু রচনাকে 4 প্যারা করবেন, ওটাই ভাল লাগে দেখতে। 3 প্যারা করলেও কোনো সমস্যা নেই। এই জন্য উনি এখানে একটা মাত্র এন্টার বাটন দিয়ে ফাঁকা করে উদাহরণটাকে অন্য একটা প্যারায় লিখে দিছে। অলরাইট, ভালো হয়েছে। ইন কনক্লুশন, কেউ এখানে লিখবে ইন সামারি, কেউ লিখবে ওভারঅল, কেউ লিখবে টু পুট ইট ইন এ নাটশেল। ওকে, ওটা একটা ভালো ফ্রেজ, ওটাই লিখেন, ইন কনক্লুশন না লিখে। নো প্রবলেম, এটাও লিখতে পারেন। ইন কনক্লুশন, আফটার এক্সামিনিং বোথ সাইডস অফ দ্য কয়েন, পয়সার বা মুদ্রার, কয়েন মানে মুদ্রা, বোথ সাইডস মুদ্রার এপিঠ ওপিঠ পরীক্ষা নিরীক্ষা করে, ইট ক্যান বি স্টেটেড দ্যাট, এটা আমরা সিদ্ধান্ত দিতে পারি যে, দ্য মেরিটস অফ ওয়াচিং টেলিভিশন, আমরা বলেছি, খেয়াল করেন কনক্লুশনে একটা বিষয় খেয়াল রাখতে হয়। কি রাখতে হয়? উপরে যদি আপনি টপিকের ব্যাপারে পজিটিভ লিখেন, অর্থাৎ অ্যাডভান্টেজেস লিখেন, তাহলে আপনি এই কনক্লুশনে এসে মেরিট শব্দটাকে আগে রাখবেন। অলরাইট, যেমন উপরে 3 প্যারাতে আপনি ওয়াচিং টেলিভিশনের অ্যাডভান্টেজ নিয়ে কথা বলেছেন, তাহলে আপনি লাস্টে এসে এখানে মেরিটস শব্দটাকে আগে রাখবেন। কারণ মেরিট মানে অ্যাডভান্টেজ, মেরিট মানে বেনিফিটস। তাহলে অ্যাডভান্টেজের কতগুলো সিনোনিম হইল? মেরিটস, বেনিফিটস, প্রজ, ইউজফুলনেস, পজিটিভ আউটকামস, ফেভারনেস। তার মানে আপনি অ্যাডভান্টেজ বারবার না লিখে সিনোনিম সাজালেন, আপনি আরেকটু ভালো নাম্বার পাবেন। ওকে, সো আমরা এইভাবেই রাইটিং এ ভালো স্কোর করাই আলহামদুলিল্লাহ। ছোট ছোট চেঞ্জেস, এখানে দিছেন অ্যাডভান্টেজ, এখানে দিছেন প্রজ, এখানে দিছেন বেনিফিটস, এখানে দিছেন প্রজ, এখানে দিছেন মেরিটস। 4 জায়গায় 4টা সিনোনিম দিয়েছেন। আপনি যদি 4 জায়গাতেই অ্যাডভান্টেজ 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 লিখতেন, একঘেয়েমি লেখা হইতো। আপনি যে সিনোনিম পারেন মানে একজন ভালো রাইটার আপনি। অলরাইট, সো এখানে মেরিটটাকে আগে রেখে দিবেন। যেহেতু উপরে আমরা বলেছি ট্রিপল স্টারও বলছি অ্যাডভান্টেজ লিখবো, এখানেও আলোচনা করেছি অ্যাডভান্টেজ, তখন আমরা বলছি এখানে মেরিটস শব্দটাকে আগে রেখে দিবেন, আর ডিমেরিটসটাকে পিছনে নিয়ে যাবেন। আর যদি উপরে আপনি নেগেটিভ লিখতেন, তাহলে এখানকার লেখাগুলো হয়তো টিভি দেখলে মাথা ব্যথা করে, কম্পিউটারের সামনে আরে চোখ ব্যথা করে, টিভি দেখলে সময় নষ্ট হয়, পোলাপান পড়ালেখা করে না, তখন এখানে ডিমেরিটসটা আগে আসতো। ওকে, আর যদি আপনি এখানে মেরিট ডিমেরিট দুটাই আলোচনা করতেন, অর্থাৎ অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটাই যদি আলোচনা করতেন, তাহলে তো এই প্যারাটা হতো সুবিধাজনক অ্যাডভান্টেজের প্যারা। অন দা আদার হ্যান্ড দিয়ে আপনারা সবসময় ডিসঅ্যাডভান্টেজের প্যারা দিবেন। তাহলে অন দা আদার হ্যান্ড আপনাদের ফরম্যাটে আছে, সেটা শুধু একবারই ব্যবহার করবেন, কেবল যখন আপনি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটো একসাথে কোনো রচনা লিখবেন, তখন ডিসঅ্যাডভান্টেজের প্যারার শুরুতে অন দা আদার হ্যান্ড লেখাটা হবে, আর কখনো ওটা লাগবে না। ওকে, বুঝলেন? তার মানে ধরেন যদি আপনি এখানে টিভি দেখার কিছু অ্যাডভান্টেজ লিখলেন,
এবার আপনি কিছু খারাপ দিক লিখতে চান, তখন এখানে লিখবেন অন দা আদার হ্যান্ড, কমা, ওয়াচিং টেলিভিশন হ্যাজ সাম ড্রব্যাকস টু। ড্রব্যাকস মানে ডিসঅ্যাডভান্টেজেস, ফুল স্টপ। তারপরে লিখবেন ওয়ান অফ দ্য ড্রব্যাকস ইজ দ্যাট বাই ওয়াচিং টেলিভিশন ওয়ান ক্যান লুজ হিজ আই পাওয়ার। একজন টিভি দেখার মাধ্যমে তার চোখের ক্ষমতা হারাইতে পারে। তারপরে ওয়াচিং, তারপরে এক্সেসিভ, ওয়াচিং টেলিভিশন ফর লং টাইম ক্যান ডিক্রিজেস ইউর ব্রেন পাওয়ার। এই টাইপের একটা 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 করে আপনি, ক্যান ডিক্রিজ, একটা একটা করে আপনি সেন্টেন্স লিখলেন। তারপরে আপনি অন দা আদার হ্যান্ড দিয়ে নেগেটিভ গুলো লিখলে হয়। আর যদি যেহেতু এখানে নেগেটিভ লিখেননি, দুটাই পজিটিভের প্যারা, তাই এখানে অন দা আদার হ্যান্ড এর ব্যবহার দরকার নেই। জাস্ট একটা সিম্পল একটা মাত্র স্পেস দিয়ে এন্টার বাটন দিয়ে একই প্যারাকে খালি দুইটা টুকরা করে দিয়েছেন, এই তো, আর কিছু করেননি। ওকে, সো আশা করি ক্লিয়ার। যখন আপনি নেগেটিভ পজিটিভ দুটাই লিখবেন এক রচনায়, তখন আপনি আপনার মন মতো মেরিট ডিমেরিট যে কোনো একটার আগে রেখে দিবেন, তাইলেই হবে। এবার এই বাক্যটা তো শেষ, এটা সবাই লিখবে, লিখলো। কেউ যদি বলে করে যে না ভাই আমি এটা লিখবো না, ইট ক্যান বি স্টেটেড দ্যাট দ্য মেরিটস অফ ওয়াচিং টেলিভিশন আউটওয়ে দ্য ডিমেরিটস, আমি এই বাক্যটা ওভাবে লিখবো না, আপনি অন্তত এটা রাখেন আফটার এক্সামিনিং বোথ সাইডস অফ দ্য কয়েন। এবার আপনি আপনার মতো গুছাই লিখেন না। আপনি যদি লিখেন যে ম্যারিটস না গেলে আপনি লিখতে চান যে অন্যভাবে, একই জিনিসকে তো অন্যভাবে আপনার মধ্যে প্রেজেন্ট করার এবিলিটি থাকতেই পারে, করেন, নো প্রবলেম। আপনি এটা রাখেন আফটার এক্সামিনিং বোথ সাইডস অফ দ্য কয়েন, এটা কনক্লুশনে মোটামুটি সবাই রাখেন এই ফ্রেজটা। ওকে, প্রথম লাইনে ইন কনক্লুশন আফটার এক্সামিনিং বোথ সাইডস অফ দ্য কয়েন, এবার আপনি আপনার মতো লিখেন আর কি। ওকে, আচ্ছা, কেউ এটাকে কিভাবে লিখতে পারে? ধরেন কেউ লিখবে ইন কনক্লুশন আফটার এক্সামিনিং বোথ সাইডস অফ দ্য কয়েন, আই এগ্রি with the usefulness of watching television because of the merits of watching television outweigh the demerits. আপনি বিকজ দিয়েও এটাকে লাস্টে নিয়ে কানেক্ট করে ফেলতে পারেন, প্রশ্নটাকে প্যারাফ্রেজ করে, নো প্রবলেম। আপনি আমার মতো লিখতে পারেন, ফরম্যাটটা যেভাবে লিখে দিয়েছি। ওকে, consequently after my close monitoring I agree that watching television can help people to relax, also recommend that we should watch television to enjoy our life। উনি একটা রেকমেন্ডেশন এখানে দিয়েছে, চাইলে এখানে লিখতে পারতো যে উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়েস্টিং টাইম, টাইম যেন ওয়েস্ট না হয় ওইদিকে কেয়ারফুল থাকা উচিত, ইত্যাদি ইত্যাদি উনি লিখতে পারতো। তার মানে খুব দারুণ লিখছে। এইভাবে যদি লিখতে পারেন পরীক্ষার হলে দারুণ নাম্বার পাবেন। অ্যাপিউনি নাম্বার ডাজন্ট ম্যাটার, স্টিল অ্যাপিউনি নাম্বার ডাজন্ট ম্যাটার। অ্যাপিউনিতে আপনি অনেক সময় আপনার মন গড়া কিছু লিখেও নাম্বার করতে পারবেন। অনেক সময় আপনি এখানে প্রশ্ন অনুযায়ী উত্তর না দিলেও নাম্বার পাবেন। যেমন এরকম দুটা প্রশ্ন আমি লিখে দিয়েছিলাম আপনাদের কালকে রাতে, গতদিন, গত ক্লাসে। কেউ কেউ দেখেছেন, কেউ কেউ দেখেননি। সো আশা করি বুঝছেন। এবার বাকি রচনাগুলো দেখতে থাকবো, আরো বেশি ক্লিয়ার আইডিয়া পাবেন। সামারি এখন পর্যন্ত যা করলাম সেটা কি, আমাদের প্রথম কাজ রচনা পড়ে টপিক সিলেক্ট করা, করে ফেললাম টপিক, টপিকের জায়গায় টপিক বসাই ফেললাম, এটা এক শব্দেও হতে পারে, দুই শব্দেও হতে পারে, গট ইট। এবার কাজ কি, টপিকের পূর্বে সম্ভব হলে একটা জিরান বসাবো, যদি পারি তো বসালাম, মনে থাকলে দিলাম, মনে না থাকলে বাদ। তবে মনে থাকবে না কেন, বাসায় প্র্যাকটিস করলে তো থাকবেই। টপিকের পূর্বে জিরানটা কেমনে বসাবেন, জাস্ট ওই টপিক রিলেটেড একটা ভার্ব বের করবেন। মাঝে মাঝে প্রশ্নে ভার্ব লেখাই থাকে, যদি প্রশ্নে লেখা থাকে তো ভালো, প্রশ্নে লিখে থাকলে তো ভালো। একটা মিনিট, হ্যাঁ, মাহমুদুল, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ, 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 আচ্ছা, 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 হ্যাঁ, ওকে, আচ্ছা। সামিরা তাসনিম বাবু পরীক্ষা দিছে না 53 থেকে? আচ্ছা, আচ্ছা, ওকে, ওকে,
সমস্যা নেই, ওর ভালো রেজাল্ট করছে রাইটিং এ ভালো রেজাল্ট, মাত্র রাইটিং পড়াই দিছি, বারবারই বলছি যে রচনার রাইটিং 74, গুড। ঠিক আছে, আমি তাহলে ওনারে ইয়ে করতেছি, হ্যাঁ মেসেজ দিতেছি ক্লাসে। ওকে ওকে। ওনারে তুমি ওই লাইভ চ্যাটিং এর অপশনটা একটু দেখাই দাও, ওনারে বলো যে আচ্ছা তাইলে একটা সমাধান দিবে আর কি। আর আমি মোরওভার ক্লাস শেষে রিপ্লাই দিব না। আর কংগ্রেচুলেশনস টু হার, হ্যাঁ বইলো ভাই খুশি হয়েছে। ওকে, আচ্ছা ফিরলাম। ওকে, আমরা অ্যাগেন ফিরলাম। এখানে একটু খেয়াল করেন। ওকে, আমরা একটু সামারি করতেছিলাম। টপিকের সাথে আমরা জিরানটা সেট করতে পারলে আমরা রচনায় খুব ভালো নাম্বার করতে পারবো। ওকে, এই মাত্রই শুনলেন মাহমুদুল ফোন দিছে, মাহমুদুলের কথা। উনি অন্য একটা প্রবলেমে পড়ছে, খুব ভালো রেজাল্ট হয়েছে, রাইটিং এ 74 আসছে। আমি বারবারই বলেছি যে স্টিল আপনি অ্যাপেনিতে এগুলা নাম্বার গুনবেন না। যদি রাইটিং এ ভালো স্কোর করতে চান, ডেফিনেটলি আপনাকে হচ্ছে এখানে কিছু সেন্টেন্স সেট করতে হবে। সেই সুবাদে মাঝে মাঝে অ্যাপিনি নাম্বার কম দিবে। খুব ভালো লিখছেন, দিল 19। আবার অনেক সময় এর থেকে বাজে লিখেও অ্যাপিনি 26-এ 26 দিবে, ডো নট ওয়ারি। বারবারই বলছি যে আপনারা আপনাদের জায়গা থেকে শুধু রাইট করেন। অ্যাপিনি যদি কোনো গ্রামাটিক্যাল ভুল দেয়, কোনো ইয়ে পাংচুয়েশন মার্কের ভুল দেয়, আপনি সেগুলো ওর কাছ থেকে দেখে দেখে শিখেন। ওকে, বাট নাম্বার দেখার কোনো দরকার নেই। আচ্ছা, সামারি যেটা করছিলাম, টপিকের পূর্বে জিরান্ড, এই হলো প্রথম কাজ, বসাইলেন। এরপরে কি, আমাদের প্রথম প্যারায় তো কিছুই নাই, একটাই কাজ, ট্রিপল স্টারের রুলটা। ওকে, এই ট্রিপল স্টারের রুলে কি বসাচ্ছি, ট্রিপল স্টারের রুলে আমরা জাস্ট সিম্পলি বসাচ্ছি দা এবং অবের মাঝখানে একটা অ্যাডভান্টেজ অথবা ডিসঅ্যাডভান্টেজ, এই শব্দের দুটার একটা বসাচ্ছি। যদি কেউ পজিটিভ রচনা লিখে, সে বসাবে দা অ্যাডভান্টেজেস অফ, টপিক তো টপিক আছেই, জিরান সহ হইতে পারে, জিরান ছাড়া টপিকও হইতে পারে। আর যদি কেউ এখানে হচ্ছে আপনার নেগেটিভ লিখে, তখন সে বসাবে দা ডিসঅ্যাডভান্টেজেস অফ। এই তো। আর ভিতরে গিয়ে আপনি, অর্থাৎ 3 নাম্বার প্যারাতে আপনি এবার বিস্তারিত আলোচনা শুরু করবেন এই প্যারা থেকে, তাই না? এবার বিস্তারিতের প্যারা আমরা কি করছি, বিস্তারিতর প্যারা আমরা এখানে এসে এট দ্য আউটসেট উই শুড অ্যাকনলেজ দ্যাট, টপিকের জায়গায় রইলো ক্যান ব্রিং, এগুলো আমাদের ফরম্যাটের থেকে আসলো। এই জায়গাটার মধ্যে আমরা লিখবো আমরা কি রচনা অ্যাডভান্টেজ লিখছি নাকি ডিসঅ্যাডভান্টেজ লিখছি। এখানেও সেটা লিখতেছি যে ক্যান ব্রিং মেনি বেনিফিটস, অর্থাৎ আমাদের এই টপিকটা অনেক অনেক সুবিধা বয়ে নিয়ে আসতে পারে। কারণ আমি তো সুবিধাই লিখতেছি, তাই কথাটা এখানে লিখলাম। এরপরে আপনি আপনার মতো করে এখানে কয়েকটা সুবিধা লিখবেন। এখানে কিছু গ্রামাটিক্যাল ভুল আপনি করবেন, তবে সেটার পরিমাণ অতিরিক্ত মাত্রায় হলে ঝামেলা। দুই একটা ভুল হইতে পারে, ওকে নো প্রবলেম। দু একটা ভুল হতে পারে, কিন্তু সেটা অতিরিক্ত মাত্রায় গেলে ঝামেলা। ওকে, তারপরে আপনি যদি এটা এক প্যারায় অনেক বড় হয়ে পড়ে, আমরা বলেছি এখানে একটা মাত্র এন্টার বাটন দিয়ে আরেকটা প্যারায় আপনি উদাহরণটাকে দিয়ে আলাদা করে দেন। ওকে, আর যদি সময় অতটা বেশি না থাকে, টেমপ্লেট থেকে একটা মুখস্থ বাক্য লিখে দেন, এটা আপনাদের টেমপ্লেটে তো আছেই, মানে ফরম্যাটের মধ্যে। এবার চলে গেলেন কনক্লুশনে। ওকে, কনক্লুশনে গিয়ে কি করবেন, এই লাইনটা মোটামুটি সবাই লিখবেন। লিখলেন, এই লাইনে কি লিখতেছি আমরা আসলে, এই লাইনে কিছুই লিখতেছি না, একটা জিনিস শুধু খেয়াল রাখতেছি, মুখস্থ বাক্য লিখতেছি। এখানে আপনার অলরেডি একটা সুন্দর কমপ্লেক্স সেন্টেন্স দাঁড় করানো আছে, দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স। এখানে খুব সুন্দর করে বিভিন্ন গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন আছে। এখানে সেন্টেন্স কানেক্টরের পরে অ্যাডভার্বিয়াল ফ্রেজের পরে আমরা কমা দিচ্ছি, মানে পাংচুয়েশন মার্কস গুলো বসাচ্ছি, সবকিছু রেডি করা আছে। আপনার কাজ এটারে মুখস্থ লিখে দেওয়া, শুধু খেয়াল রাখা আমি কি রচনায় অ্যাডভান্টেজ লিখছি, তাহলে মেরিট শব্দ আগে থাকবে, ডিমেরিট পরে যাবে। আমি কি রচনায় নেগেটিভ লিখছি, তাহলে এখানে ডিমেরিটস হবে, ওই পাশে গিয়ে মেরিট হবে। এই তো। তারপরে বলেছি লাস্টে আরেকটা বাক্য দেন, সেটা দিয়ে আপনি প্রশ্নটাকে প্যারাফ্রেজ করবেন, প্রশ্নটাকে প্যারাফ্রেজ করবেন। আচ্ছা, প্রশ্ন প্যারাফ্রেজটা কেমনে করে, প্রশ্নে আপনাকে জিজ্ঞেস করেছে ডু ইউ এগ্রি, আপনি চেষ্টা করবেন ওই এগ্রি শব্দটাকে এখানে এসে বসানোর। যেমন উনি বলেছে হ্যাঁ আই এগ্রি, আমি এগ্রি করতেছি। প্রশ্নে আপনাকে জিজ্ঞেস করবে হোয়াট ইজ ইউর ওপিনিয়ন, আপনি এখানে বসাবেন মাই ওপিনিয়ন ইজ দ্যাট। প্রশ্নে আপনাকে জিজ্ঞেস করবে তোমার বাবার নাম কি, আপনি এখানে লিখবেন আমার বাবার নাম হচ্ছে এটা। তাহলে প্রশ্নে যা জিজ্ঞেস করবে ওই শব্দগুলো টেনে 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 এখানে আনবেন। ওকে, এবং এটা শুরু করার ক্ষেত্রে আমার থেকে কিছু বাক্য নিতে পারেন, কনজিকুয়েন্টলি আফটার মাই ক্লোজ মনিটরিং। এইবার আপনি আপনার মতো এখানে প্রশ্নকে প্যারাফ্রেজ করেন। আর প্রশ্ন প্যারাফ্রেজ না করতে পারলে আপনি মনে রাখেন, এখানে আপনি একটা পরামর্শ দিলেই হবে।
এবার আপনি পরামর্শ একটা দিয়ে দিন, পোলাপান যখন এটা করবে খেয়াল রাখবে, এটা এটা করবে নাকি করবে। ওকে, তাহলেই হবে। দাঁড়ান একটু নোট রাখি। সামিরা তাসনিম। আচ্ছা, গুড। এবার আসেন সহজ করে আমরা আরো দুই একটা রচনা দেখি। এবার আরো সহজ হয়ে আসবে। এবার অন্য আরেকটাতে গেলাম। এটা খুব ভালো লিখছেন নিশাদ ভাই, যথেষ্ট ভালো লিখছেন। দোনোটারই পরীক্ষায় খুব ভালো নাম্বার পাবেন, এখানে যা দেওয়ার দিক। এবার ধরেন আমরা আরেকটা দেখি। দেখেন আরো কিভাবে ভালো ভালো নাম্বার আমরা অ্যাকোয়ার করি এখানে, হ্যাঁ। যেমন এবার একটা দেখেন এখানে, 26/26, খেয়াল করেন। আচ্ছা, প্রবলেম সলিউশনস টাইপের একটা রচনা আমরা দেখছিলাম, তাই না? ওটাকে আমরা একটু দেখি, যেটা আমরা দিছিলাম। ওকে, এবার আসেন 124, খেয়াল করেন। এটা আমরা নিলাম কার কাছ থেকে? যে কোনো একজনের কাছ থেকে নিলাম। জুই কে আছে ক্লাসে? জুই আপু কে আছেন ক্লাসে? জুই আপু আছে নাকি? ওকে, জুই আছে। আচ্ছা, এবার দেখেন 124, খাতায় নোট নিবেন সবাই। 124, খেয়াল করেন। মানে আমরা এখন মোটামুটি সব রচনাগুলো শিখবো আর কি, যে এই রচনাগুলো যারা লিখেননি বা ভবিষ্যতে লিখবেন কি কি ফলো করবেন। অলরাইট, এবার দেখেন 124-এর রচনাটা কি। ও, আরেকটা হিসাব বলতে ভুলে গেছি। আমরা এতক্ষণ ধরে করতেছিলাম না যে ভার্বের সাথে আইএনজি দিলে সেটা আমরা নাউন হিসেবে পাই, অর্থাৎ জিরান্ড নিজেও একটা নাউন। কারণ ভার্বকে আইএনজি দিয়ে সেটা যদি নাউন হিসেবে ব্যবহার করতে পারি তখন সে জিরান্ড হয়। তার মানে জিরান্ড নিজে কিন্তু একটা নাউন, কারণ সে নাউন হিসেবে ব্যবহার করতে পারি বিদায়ী তাকে আমরা জিরান্ড ডাকি। মানে নাউনের আরেকটা আহ চাচাতো ভাই হলো জিরান্ড, দুটার জাত একই, দুটাই নাউন, দুটা ভিন্ন নামে আছে। মানে জিরানটা একটু অন্য নামে আসছে যেহেতু সে ভার্বের থেকে আসছে। তো আমাদের কাজ কি, ভার্বের সাথে আইএনজি দেওয়া। তাহলে প্রশ্নে যদি কখনো আপনারা এমন পেয়ে যান, খেয়াল করেন, প্রশ্নে যদি কখনো আপনারা জিরান সহ পেয়ে যান তাহলে তো হইছেই। আর কি, এখানে তো জিরান তৈরি করারও দরকার নেই, ডিরেক্টলি আপনি ওই জিরান থেকে টান দিয়ে টপিক বের করে ফেলতে পারেন। স্টাডিং ওভারসিজ, বিদেশে পড়াশোনা করা, এখানকার টপিক এটাই। অর্থাৎ ইট ইজ অফেন আর্গিউড দ্যাট, এটা প্রায়ই ঝগড়াঝাটি হয়। মানে আর্গু মানে তো বুঝছেন, কথাবার্তা বলা, কোনো একটা বিষয় নিয়ে ডিবেট করা হয়, আর্গু। এটা প্রায় বলা বলি হচ্ছে, কি বলা বলি হচ্ছে, স্টাডিং ওভারসিজ ইজ ওভার রেটেড। ওভারসিজ, খেয়াল করেন, ওভার মানে উপর দিয়ে। আচ্ছা, আমি একটু হেঁটে হেঁটে পড়াই, হ্যাঁ। যদি প্রবলেম হয় আমাকে সংকেত দিন, মাঝার জন্য বসে থাকা যাচ্ছে না, একটু দাঁড়াই দেখি করা যায় নাকি কিছুটা। ওকে, আচ্ছা খেয়াল করেন এখানে ওভারসিজের অর্থটা বুঝুন। ওভার মানে উপর দিয়ে, সি মানে সাগর, আর সিজ মানে সাগরগুলো, সাগরের উপর দিয়ে, তার মানে বিদেশে। ওকে, তাহলে প্রায়ই এটা নিয়ে কথাবার্তা বলা হচ্ছে যে বিদেশে পড়াশোনা করাটা ওভার রেটেড। ওভার রেটেড বিষয়টা বুঝবেন। ওভার মানে বেশি, রেট মানে মূল্যায়ন করা, রেটেড মানে অলরেডি যেটাকে মূল্যায়ন করা হয়েছে। তার মানে আমরা অনেক সময় বলি না যে কোন একটা সার্ভিস নিলে বলা হয় কি যে এটাতে রেটিং দেন, 5 স্টার রেটিং দেন, আপনি 4 স্টার দিয়ে থাকেন, তাই না? সো ওভার রেটেড মানে বিদেশে পড়াশোনা করতে যাওয়াটাকে মানুষ আজকাল বেশি রেট করে ফেলতেছে। ব্যাপারটা এরকম যে বিদেশ না পড়তে গেলে বোধহয় কিছুই হবে না জীবনে, এত বেশি মূল্যায়ন করা হচ্ছে বিষয়টাকে। দেয়ার আর মেনি স্কলার্স, বাট অনেক জ্ঞানী আছে হু স্টাডি লোকালি, যারা দেশেই পড়াশোনা করছে। তার মানে দুইটা মত এসেছে, কন্ট্রাডিকশন লাগাইছে। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি, তুমি
কি মনে করো এই ব্যাপারে? তুমি এটার ব্যাপারে কতটুকু রাজি? অর্থাৎ দেখেন এই রচনাটা কেমনে নেওয়া, ওইদিকে নিতে হবে। হয় আপনি স্টাডিং ওভারসিজের অ্যাডভান্টেজ লিখবেন, অথবা আপনি লোকালি পড়ার অ্যাডভান্টেজ লিখবেন, তাহলেই তো হইলো। অথবা আপনি স্টাডিং ওভারসিজের ডিসঅ্যাডভান্টেজ লিখলেও চলবে। আপনারে বলছে বিদেশে পড়াশোনা করতে যাওয়াটা আজকাল খুবই ওভার রেটেড, মানে প্রচুর মানুষ এটাকে প্রচুর বেশি গুরুত্ব দিয়ে থাকে। কিছু মানুষ আবার বলে বহুত জ্ঞানী লোক দেখছি দেশের ভিতরে থেকে ভালো ভালো কিছু করতেছে। প্রশ্ন করেছে আপনাকে, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি, তুমি এই ব্যাপারে কতটুকু রাজি? এখন আপনি যদি বলেন না, স্টাডিং ওভারসিজই ঠিক আছে, বিদেশে যাব, তাহলে আপনার টপিক দাঁড়াবে বিদেশে পড়াশোনা করতে যাওয়া। সরি, আজকের এখানকার মূল টপিক কি? বিদেশে পড়াশোনা করতে যাওয়া, ওভারসিজে স্টাডি করা। যেহেতু তারা অলরেডি স্টাডি ভার্বে, স্টাডি মানে পড়াশোনা করা, ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। তারা যেহেতু ভার্বের সাথে আইএনজি দিয়েই ফেলছে, তাহলে জিরান তারা নিজেরাই বানাই দিছে, আপনার আর কষ্ট করার দরকার নেই। তাহলে আপনি টপিক হিসাবে নিয়ে নেন স্টাডিং ওভারসিজ, চলে গেলেন নিজে। ইন রিসেন্ট ইয়ার্স, ওকে, the issues of studying overseas, the issue of studying overseas, all right, has gained a considerable amount of attention. উনি একটু ভিন্ন আঙ্গিকে লিখছে, no problem, there are various factors associated with this topic. Okay, overrated, so many scholars prefer studying locally, good. In this essay I will put forth my viewpoint regarding the advantages of studying overseas. আশা করি বুঝেছেন এতক্ষণ যা বুঝিয়েছি। এখানে ট্রিপল স্টারে দা এবং অবের মাঝখানে উনি অ্যাডভান্টেজেস লিখছে। তারপরে আর সামনে গেলেও চলবে, অথবা কেউ চাইলে এখানেও ফুল স্টপ দিয়ে ফেলতে পারবে। ওকে, উনি লিখছে বিফোর রিচিং এ রিজনেবল কনক্লুশন, মানে উনি গল্প শেষ করার আগে স্টাডিং ওভারসিজ এর অ্যাডভান্টেজ গুলো লিখে দিবে। অলরাইট, দারুণ হলো। এবার অ্যাট দা আউটসেট আমাদের ফরম্যাট অ্যাড করেছে, আপনারা চাইলে এটাও করতে পারেন, সেলফ প্লাস আমাদের থেকে কিছু অ্যাড করলেন, ওকে, আরো বেশি ভালো নাম্বার পাবেন, মানে আপনি ডিফারেন্ট হবেন অন্যদের তুলনায়। At the outset, শুরুতে কি হলো? স্টাডিং ওভারসিজ ক্যান ব্রিং নিউমেরাস অ্যাডভান্টেজেস। ওকে, এখানে একটু কারেকশন লাগে, কারেকশন না, চাইলে একটু আরেকটু অ্যাডভান্স লেভেল করার জন্য, অলরেডি যেহেতু আপনি এখানে যে লিখছেন অ্যাডভান্টেজেস, এখানে আর অ্যাডভান্টেজেস লেখার দরকার নেই, আপনি এখানে লিখেন প্রজ লিখেন বা বেনিফিটস লিখেন, সিনোনিমের ব্যবহারটা বাড়ান। অলরাইট, ওয়ান অফ দ্য প্রোফাউন্ড অ্যাডভান্টেজেস, অ্যাগেন অ্যাডভান্টেজেস, এখানে আপনি প্রজ লিখেন, এখানে আপনি বেনিফিটস লিখেন, অর্থাৎ একটু একটু চেঞ্জ করে দেন, অন্য জায়গায় গিয়ে আপনি ইউজফুলনেস লিখেন, পজিটিভ আউটকামস লিখেন, সিনোনিম গুলো ব্যবহার করবেন। ইজ দ্যাট স্টাডিং অ্যাব্রোড অফার্স, স্টাডিং অ্যাব্রোড, স্টাডিং ওভারসিজ একই কথা। International students, diverse culture experience, good. It allows them to explore new environments, traditions, and customs. Okay. Moreover, it helps to enhance language proficiency. Very good. Furthermore, by living in foreign countries, students learn to overcome their challenges and gain independence and self-reliance. Or self-reliance. Very good. খুব ভালো লিখছে। Another key point of studying advantage is students can encounter profound and advanced teaching methods. Okay, okay. It also provides world-class research facilities, which will be highly valued by the globalized job market. Okay. For instance, several developed countries like Australia, the UK, and Canada have already implemented effective studies to promote studying overseas. হ্যাঁ, তাদের দেশের স্টুডেন্টরাও বিভিন্ন দেশে পড়তে যায়, আমাদের দেশের তারাও যায়, বিভিন্ন দেশের স্টুডেন্ট বিভিন্ন দেশে পড়তে যায়, এটা দেশ প্রমোট করতেছে। সেটা আমাদের গভর্নমেন্ট তো এটা প্রমোট করতেছে, আদারস তো সেটা বন্ধ করে দিত, তাই না? সো দারুণ হয়েছে। আরো কিছু লিখা যেত কিন্তু এখানে, কেউ কেউ লিখতে পারতেন যে বিদেশে পড়াশোনা করতে যাওয়ার যারা হাই ইনকাম হতে পারে, এখানে লিখে যেতে পারতো বাই স্টাডিং অ্যাব্রোড উই ক্যান গেট অপরচুনিটিস টু আর্ন বেটার দেন আওয়ার লোকাল কান্ট্রি, আমরা ওখানে বেশি আর্ন করতে পারবো, অথবা আর্নিংটা এখানে আসতে পারতো কিন্তু। ওকে, আসছে যদিও, সেলফ ইন্ডিপেন্ডেন্স, এই যে গেইন ইন্ডিপেন্ডেন্স থেকে এসছে। সো আরো 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 অনেক কিছু লেখা যেত, বাট 20 মিনিটে এত কিছু হবে না, এটাই এনাফ ফুল নাম্বার পাওয়ার জন্য। To put it in a nutshell, after examining the advantages of studying overseas, okay, it can be admitted that the issue presents both opportunities and challenges. Okay. Consequently, while some may argue that studying locally is more beneficial, I recommend that studying overseas provides students to experience unique facilities. Okay, এখানে আর বিস্তারিত আলোচনার দরকার নেই।
টু কনক্লুড আওয়ার কনসার্ন অথরিটিস শুড টেক সাম নেসেসারি ইনিশিয়েটিভস টু মোটিভেট আওয়ার ইয়াঙ্গার। এটা খুব ভালো হয়েছে। শুধু এইটুকু একটু খেয়াল রাখেন, এখানে বিস্তারিত আলোচনার দরকার নেই, কারণ অলরেডি এই কথাগুলো উপরে আপনি বলেছেন, বা এই কথাগুলো বললে উপরে বলতে হবে। যেমন আবার যে বলছেন ইউনিক ফ্যাসিলিটিস হুইচ ক্যান না, এখানে আপনি এইটুকু বলেন যে স্টাডিং লোকাল ইজ মোর বেনিফিশিয়াল, আই রেকমেন্ড স্টাডিং ওভারসিজ। অন্যরা যেটা লোকালি বেনিফিশিয়াল বলছে, আমি স্টাডিং ওভারসিজ কে রেকমেন্ড করি, বাস। কেন রেকমেন্ড করছেন, ওই কেনর উত্তর তো অলরেডি দিছেন, কনক্লুশনে আবার ওইটার উত্তর হয় না, কনক্লুশনে বাকিগুলো ঠিক আছে। সো এখানে আর বিস্তারিত আলোচনার দরকার নেই, আবার আলোচনা শুরু হয়ে গেছে। এটা আপনি উপরে অলরেডি লিখেছেন। দারুণ লিখছেন জুই, খুব ভালো নাম্বার পাবেন। ভেরি গুড। আপনারা যারা খুব ভালো লিখে তাদের রচনা এগুলো ফলো করবেন, আপনি দেখবেন নিজেও খুব ভালো নাম্বার পেয়ে যাবেন কিন্তু। এবার আমি একটা রাইটিং দেখাই, দেখেন কতটা ভালো লিখছি। নাম্বার দিবেন নাকি আপনারা? যেমন এখানে একটা রচনা লিখছি, দেখেন। আচ্ছা, দেখা যাচ্ছে তাই না? এটার প্রশ্নটা একটু পড়েন, হ্যাঁ, সবাই এটার প্রশ্নটা একটু পড়েন। এটার কোশ্চেনটা একটু পড়েন, পড়েন প্রশ্নটা পড়েন, এরপর অ্যান্সারটা দেখাই। দেখেন এখানে কি বলছে। ওকে, এখানে দেখেন, দেখা যাচ্ছে না? আমি 39 নাম্বারের একটা রচনা দেখাচ্ছি, দেখা যাচ্ছে? 39 দেখা যাচ্ছে নাকি কোন পেজে আছেন আপনারা? ওকে, আচ্ছা, এই কোয়েশ্চেনটা একটু পড়েন। দেখেন এখানে বলতেছে, nowadays আজকাল it increasingly more difficult to maintain the right balance between work and the other aspects of one's life। আজকাল মানুষের জীবনে কাজ এবং অন্যান্য জিনিস একসাথে ব্যালেন্স করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। যারা জব করেন তারা এটা বুঝতে পারছেন যে জবের পাশাপাশি ক্লাস করাই আপনাদের জন্য অনেক কষ্টকর। সাচ এজ লেজার পারসুইটস উইথ ফ্যামিলি মেম্বার্স, যেমন ফ্যামিলি মেম্বারের সাথে আপনার সময় কাটানো চাকরির জন্য হয়ে উঠতেছে না। হাউ ইম্পর্টেন্ট ডু ইউ থিঙ্ক দিস ব্যালেন্স ইজ, এটা কতটা গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করেন যে হ্যাঁ, ওয়ার্ক লাইফ ব্যালেন্স করাটা কতটুকু জরুরি ব্যাপার। আপনার কাজের সময়ও থাকবে, পাশাপাশি ফ্যামিলিকেও টাইম দিতে হবে। এই ব্যাপারটা আপনি কতটুকু গুরুত্বপূর্ণ মনে করেন? হোয়াট আর দ্য রিজনস দ্যাট মেক সাম পিপল থিঙ্ক দ্যাট ইজ হার্ড টু অ্যাচিভ, কি কি কারণে মানুষ মনে করে যে এটা অর্জন করা কঠিন? মানে আপনি এখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের অ্যাডভান্টেজেস লিখলেও হবে যে হ্যাঁ, আমি যদি ওয়ার্কের সাথে আমার নিজের সেলফ যে লেজার টাইম বা ফ্যামিলি মেম্বার্স এর লাইফকে ব্যালেন্স করি, বিভিন্ন অ্যাডভান্টেজেস হবে, সম্পর্ক ভালো থাকবে। আহ, এটা কেউ চাইলে সেলফ রেটিং লিখলে সব থেকে ভালো। আপনি আপনার মতো আলোচনা করলেন, কেন আসলে এটা করা কঠিন হইতে পারে, ওরকম দুই একটা কথা তারা জানতে চাইছে। যে আপনি ওখানে লিখতে পারেন, সবসময় চাইলেই তো ফ্যামিলিকে টাইম দেওয়া যায় না, জ্যামের জন্য অফিস থেকে টাইমলি বাসায় ফেরা যায় না, এটার জন্য কঠিন হতে পারে। ফিজিক্যালি আমরা উইক হয়ে পড়ি, অফিস করার পরে আর বাসায় টাইম দিতে ইচ্ছা করে না, ঘুমায় পড়ি। শুক্রবারে সারা সপ্তাহের কাজ জমে থাকে, এটার জন্য কঠিন হইতে পারে। বিভিন্ন কাপড় চোপড় ওয়াশ করব, জমায় রাখি, ঘুম থেকে উঠি 3টায়, উঠে ওয়াশ করতে করতে আবার পরের দিন অফিস, রাইট? তার মানে এই কারণে এটা অর্জন করা কঠিন। তাহলে প্রশ্নের উত্তরগুলো এরকম হওয়া উচিত, কিন্তু আমি এখানে উত্তর দিয়েছি কি দেখেন, নাম্বার কিন্তু দিছে আপনি 26-এ 26। এটা একটু পড়েন তো, পরে দেখেন টুকিটাকি ইংরেজি তো সবাই বুঝি, যে আমার এই উত্তরে কোন জায়গাটার মধ্যে আমি লিখছি যে হ্যাঁ, আমার ফ্যামিলি মেম্বারকে টাইম দেওয়া উচিত। কোন জায়গাটা আছে, কোন লাইনে আছে, আপনারা বলবেন যে ভাই এত নম্বরের প্যারার ওই লাইনটাতে লিখছেন, দেখেন কোনোটাতে আছে নাকি।
মোটামুটি কোথাও খুঁজে পাবেন না। এটা অন্য এক জায়গার রচনা। সে এটা nowadays there is an ongoing debate about the inventing new invention. এটা অন্য রচনা, নতুন কিছু আবিষ্কার করার নাম লিখতে বলছে, সেই রচনা। এখানে টপিকের জায়গায় এখনো কিছু লিখাই হয়নি, টপিক টপিক লিখে বসা আছে। ওকে, নিউমেরাস অ্যাডভান্টেজেস, এটা এটা কোথাও কিন্তু ওই ধরনের কোনো লেখাই নেই যেখানে আপনার বলা হয়েছে হ্যাঁ তুমি অফিস এবং ফ্যামিলি একসাথে ম্যানেজ করতে হবে, এটা গুরুত্বপূর্ণ, ফ্যামিলির সাথে সম্পর্ক ভালো রাখার জন্য উই হ্যাভ টু ট্রাই, এইটা সেটা কিছুই তো বলা হয়নি। তো অ্যাপিনি তো এখানে নাম্বার দিছে 26-এ 26। তো এটা পরীক্ষার হলে কেমনে হবে? প্রশ্ন করছে একটা, আপনি উত্তর দিছেন ভিন্ন কিছু। ইভেন ওইখানে যেই প্রশ্নের উত্তর দেওয়া আছে ওই প্রশ্নের উত্তরও হয় নাই। ওই প্রশ্নটা করছে এরকম টাইপের, তুমি যদি নতুন কিছু আবিষ্কারের কথা বলতে চাও, যে কোনো একটা নতুন কিছু এখানে আবিষ্কার করো। ওকে, নতুন কিছু একটা আবিষ্কারের নাম লিখো, তারপরে আলোচনা করো ওইটা সমাজের জন্য উপকারী নাকি ক্ষতিকর। ইনভেন্টিং নিউ ইনভেনশনস এর প্রশ্নটা হলো ওইটা। ওইটাও তো মিলে না। এখানে কোথায় নতুন আবিষ্কারের নাম লেখা আছে? কোথায় সে লিখছে কম্পিউটার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? তারপরে সে বিস্তারিত গিয়ে যে লিখবে বাই ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উই ক্যান কাউন্ট আওয়ার অ্যাটেন্ডেন্স অ্যাট ক্লাসেস, by using artificial intelligence we can make videos as well as we can edit photos। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সুবিধাগুলো লিখবে, কই লিখছে? বা কম্পিউটার বা যারে লিখো, কিছুই তো লিখিনি, তাহলে ওই প্রশ্নের উত্তরও তো হয়নি। তো অ্যাপিনি ওইটাতেও হয়তো ফুল নাম্বার দিছে। কিন্তু বিষয়টা হচ্ছে অ্যাপিনি বলেন আলফা বলেন, ওদের কাজ কি? ওরা এগুলা প্রিসেট করে রাখে। প্রিসেট মানে ওদের অ্যালগোরিদম আগে থেকেই সেট করা, এই প্রশ্নের উত্তরে এইরকম এরকম কিছু লিখলেই নাম্বার দিবা। তারা এটারে আপনি যা লিখলেন ইনস্ট্যান্টলি এটারে আপনার এই লাইভ মার্কিং করতে পারবে না। মানে ওদের অ্যালগোরিদমটা প্রিসেট করা, যার কারণে এই প্রবলেম গুলো আমরা ফেস করি। তো আমাদের কাজ কি আপনাদের এগুলো বলা, যে এখানে আমি কিছুই মানে ওই প্রশ্নের উত্তরের কিছুই নেই, অন্য প্রশ্নের উত্তরেও সে ফুল নাম্বার দিয়ে রাখছে, আবার অন্য প্রশ্নের উত্তর যেটা সেটাও হয় না। তার মানে ওই প্রশ্নে গিয়েও সে ফুল নাম্বার দিতে পারে, কিন্তু ওই প্রশ্নের উত্তরেও এই প্রশ্নে আপনি ফুল নাম্বার পাবেন, কারণ ওই প্রশ্নে যা জিজ্ঞেস করছে সেই অনুযায়ী উত্তর এখানে নাই। সো কি করতে হবে আপনাকে? ডেফিনেটলি আপনাকে প্রশ্ন অনুযায়ী লিখতে হবে। হোয়াট এভার অ্যাপ ইউ নিউ, হোয়াট এভার আপনি আলফা ওর আপনি অন্য এলস যা ইউজ করেন, নো প্রবলেম। আমি আলফাতেও এটা দিয়ে দেখছি, সে হয়তো 26-এ 26 দেয়নি, সেও এরকম 22-23 দিয়ে বসে আছে। তো খালি গ্রামাটিক্যাল ভুলগুলা ধরতে পারছে। তো বিষয়টা হচ্ছে থেমেটিক্যাল যে আমাদের মিসকনসেপশন আমরা প্রোভাইড করি, ওটা আমাদের এই ইয়েগুলা ধরতে পারবে না। এখানকার থিম হচ্ছে আমাদের চাকরি আর ফ্যামিলির টাইম ব্যালেন্স করা। থিমই তো প্রেজেন্টেড হয়নি, বাট নাম্বার চলে আসছে ফুল। সো এটা দেখে খুশি হইলেই লাভ কি? ওকে, সো ফরম্যাট ডাজন্ট ম্যাটার, আবার ফরম্যাট ম্যাটার্স যদি সেখানে ভিতরে আপনি সেন্টেন্স দিতে পারেন আর না দিতে পারেন, তখনই হয় ম্যাটার করবে নাকি ম্যাটার করবে না। অলরাইট, এই ফরম্যাট আপনি অন্য প্রশ্নে বসাই দিলেও ফুল নাম্বার দিতে পারে, তাই বলে এই ফরম্যাট দিয়ে আপনি পরীক্ষায় ফুল নাম্বার পাবেন না। পাবেন কখন? যখন ভিতরে আপনি সেন্টেন্স দিতে পারবেন প্রশ্ন অনুযায়ী। ওকে, সো আরো একটা পাঠিয়েছি আপনাদের গ্রুপে, চাইলে দেখতে পারেন। আপনি নিজেও এগুলা প্র্যাকটিস মাঝে মাঝে খেলতে পারবেন, মজা করতে পারবেন পোর্টাল গুলোর সাথে। দেখবেন যা তা লিখি নাম্বার দেয় নাকি দিবে। ওকে, আচ্ছা, যেমন এই যে এটা দেখেন, এটাতে আমি ফেলছিলাম 159 নাম্বারের রচনা নিউ ইনভেনশন, এই ছিল উত্তর, এটা নিউ ইনভেনশন। কিন্তু উত্তরে কেমনে হবে? তারা তো বলেছে প্লিজ ডিসক্রাইব এ নিউ ইনভেনশন, একটা নতুন আবিষ্কারের নাম লিখেন, and determine এবং দেখান whether it has beneficial or detrimental impact on society, সমাজের উপর এটার উপকারী প্রভাব আছে নাকি ক্ষতিকর প্রভাব আছে। In our technological world, the number of new inventions has been evolving daily. আমাদের এই প্রযুক্তির দুনিয়ায় প্রচুর পরিমাণে নতুন নতুন প্রযুক্তির আবিষ্কার হচ্ছে। প্লিজ যে কোনো একটা আবিষ্কারের নাম লিখেন। তার মানে নিশ্চয়ই আপনাকে এখানে যখন লিখবেন যে from my own observation বা based on my own observation the significance of new inventions such as artificial intelligence, যখন একটা নাম লিখবেন তখন গিয়ে প্রশ্ন অনুযায়ী উত্তর আসবে। তারপরে আপনাকে ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উত্তরটা নিচে লিখতে হবে যে in this essay I will put forth my viewpoint regarding the advantages of artificial intelligence অথবা advantages of computers, যে যেটা লিখবে। তারপরে নিচে এসে
ওই কম্পিউটার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিস্তারিত আলোচনা হবে। তারপরে লাস্টে গিয়ে বলবেন উপরে আলোচিত বিষয়ে আমি এটা বুঝতে পেরেছি, কম্পিউটারের সুবিধা তার অসুবিধার থেকে বেশি। তখনই আপনি নাম্বার পাবেন এক্সামে। অলরাইট, সো এখানে যা তা লিখে নাম্বার উঠলেই হইল না। আশা করি বিষয়াদিগুলো খেয়াল রাখবেন। ওকে, আমাদের এই ফরম্যাটের উপর থেকে আমাদের ডিপেন্ডেন্সিটা একটু একটু করে কমায় নিয়ে আসতে হয়। ওকে, বলছি এই এই রচনাটা আমি বলছি 159 কেউ না কেউ তো লিখেছে, সো আমরা ওটা ওটা বলছি। ওকে, নো প্রবলেম সময় আপু। 159 কারো না কারো কাছ থেকে আমরা দেখে বলছি। এই যে একটা লিখেছে আমাদের দীপ্ত দাদা, এটা চেক করা যাক। দীপ্ত দাদা আছে নাকি নেই? ওকে, সবাই খাতায় লিখেন 159। ঠিক আছে, আমরা যেই নাম্বার দিয়ে লিখাচ্ছি খাতায়, ওই বিষয়ে যা যা বলছি আপনি আপনাদের মতো করে একটু লিখে রাখেন, যে এই রচনায় এত নাম্বার পেরাতে এই টাইপের বাক্য লিখতে বলা হয়েছে, ওই টাইপের লিখতে বলা হয়েছে, নোট করে নেন। ওকে, 159, 159 নাম্বার। খেয়াল করেন, এখানে আছে আমাদের আলোচিত বিষয়বস্তু হিসাবে, ইন আওয়ার টেকনোলজিক্যাল ওয়ার্ল্ড, আমাদের এই প্রযুক্তির দুনিয়ায়, দ্য নাম্বার অফ নিউ ইনভেনশনস হ্যাজ বিন ইভলভিং ডেইলি। অর্থ না বুঝলে কপি করে সার্চ করে দেখে নিন, আমাদের দুটা পিডিএফ দেওয়া হয়েছে, 2 নাম্বার পিডিএফ এগুলোর অর্থ করে দেওয়া আছে প্রশ্ন সহ। ওকে, আচ্ছা, আমাদের এই প্রযুক্তির দুনিয়ায় নাম্বার অফ নিউ ইনভেনশনস হ্যাজ বিন ইভলভিং ডেইলি, প্রতিদিনই কত না কত আবিষ্কার হয়েই যাচ্ছে। প্লিজ ডেসক্রাইব, দয়া করে বর্ণনা করেন, এ নিউ ইনভেনশন, একটা নতুন আবিষ্কার। তার মানে আপনাকে প্রযুক্তির একটা নতুন আবিষ্কারের নাম এখানে লিখতে হবে। তারা বলছে একটা নতুন আবিষ্কারকে এখানে বর্ণনা করেন প্রশ্নে। এন্ড এবং ডিটারমাইন, এবং আপনি দেখান, কি দেখাবেন, ওয়েদার, যেটা কিনা ইট হ্যাজ এ বেনিফিশিয়াল, এটার একটা উপকারী, অর অথবা ডেট্রিমেন্টাল, ক্ষতিকার, ক্ষতিকারক ইম্প্যাক্ট সোসাইটি। আপনি দেখাবেন যে কোনো একটা আবিষ্কারের নাম বলবেন এখানে, এবং দেখাবেন এই আবিষ্কারটা সমাজের জন্য কি বেনিফিশিয়াল নাকি ডেট্রিমেন্টাল, অর্থাৎ এই আবিষ্কার সমাজের জন্য উপকারী নাকি ক্ষতিকর। তার মানে আমাদের এই রচনাটাকে ডেভেলপ করতে হবে কিভাবে, খেয়াল করে। ফ্রম মাই ওন অবজারভেশন দ্য ইম্পর্টেন্স অফ, উনি সরাসরি লিখে ফেলছে কম্পিউটার ইনভেনশন, একেবারে উনি ডিরেক্টলি লিখে ফেলছে কম্পিউটার ইনভেনশন। কেউ চাইলে এখানে অন্যভাবে লিখতে পারতেন যে দ্য ইম্পর্টেন্স অফ নিউ ইনভেনশন, কমা সাচেস কম্পিউটার, নো প্রবলেম, সরাসরি কম্পিউটার ইনভেনশন লিখলেও হবে। আচ্ছা, people have different opinions about it and views topic many angles. Okay, because of this some people support it while others people not. In this essay I will share my perspective on the invention of the computer. ওকে, কিন্তু এইখানে যদি আরেকটু এক্সপ্লেন করা যেত, in this essay I will share my perspective on the on the advantages of computer, এই জিনিসটা বাদ রয়েছে। আপনি বলেছেন আমি কম্পিউটারের আবিষ্কার নিয়ে দেখাবো, ওকে, কিন্তু তারা জানতে চেয়েছিল তুমি যে কম্পিউটারের নাম লিখলা, কম্পিউটারটা কি সমাজের জন্য ক্ষতিকর নাকি উপকারী সেটা দেখাও। তাহলে আপনাকে তো প্রথমেই ডিসিশন দিয়ে দিতে হবে যে আমি এখানে কম্পিউটারটা সমাজের জন্য উপকারী সেটা দেখাবো। কেন উপকারী? কারণ কম্পিউটার অনেক সুবিধা দিয়ে থাকে, আর সেটা কি ইংরেজিতে লিখতে হবে, দ্য অ্যাডভান্টেজেস অফ কম্পিউটার। সো আমাদের এখানে ওটাকে ক্লারিফাই করে আসতে হবে, এটার নামই ইন্ট্রোডাকশনের প্যারা। ওকে, সো এটা কিন্তু ওটাই শিখাচ্ছিলাম লাস্ট ক্লাসে কত করে। In this essay, I will share my opinion, the perspectives on the advantages of the computer, যা যা বলছেন তা। ট্রিপল স্টারটা মিস গেছে। আচ্ছা, from the start, okay, we should acknowledge that the invention of computer can bring numerous benefits to society. Very good. আচ্ছা, উনি এইখান থেকে শুরু করছে যে কম্পিউটার মানে সোসাইটির জন্য অনেক সুবিধা নিয়ে আসে। এইভাবেও হবে, হবে না যে এরকম না, ওখানে লিখলে আরেকটু সুন্দর হইতো। One of the benefits is that computers allow faster calculation, very good, data processing and communication, nice. Moreover, students and researchers can easily access knowledge and online resources by using computer. Okay. In addition to this, or in addition, same, email, video calls, and social media help people connect with others. All right. Computers provide games, movies,
মিউজিক অ্যান্ড ক্রিয়েটিভ টুলস, গুড। লিখছেন কিন্তু খুব ভালো। Besides, computers assist in patient records, diagnosis tools, medical research, and robotic surgeries. Very good. Computers also help with accounting, data analysis, communication, online marketing, JOS. Also দিলে চলবে? হ্যাঁ চলবে, নো প্রবলেম। ও এখানে ভুল দিলে দেখ, ও বলতেছে তুমি চাইলে একটা অনুবাদ দিতে পারো, নো প্রবলেম, আপনি অলসো দিয়ে আগাবেন। Also, computers support power simulation, space research, weather forecasting, and the development of artificial intelligence. Very good. Computers also help with online banking, mobile banking, transportation, apps, navigation, and smart home systems. Ore baba. Students can access the online libraries, virtual classrooms, educational videos, and software tools to improve understanding. Okay. In conclusion, the invention of computers has many benefits and gives us education. Okay. আচ্ছা, একটু বাদ রইলো আর কি। কি বাদ রইলো? ওই যে আমরা বলছিলাম, প্রশ্নে কিন্তু আপনারা জিজ্ঞেস করছে, সবাই একটু খেয়াল করেন, আমরা বারবার বলছি, আজকেও খাতায় লিখে রাখেন যে কনক্লুশনের মধ্যে প্রশ্নকে প্যারাফ্রেজ করার চেষ্টা করতে হবে। না পারলে আমরা একটা পরামর্শ ধরাবো। প্রশ্ন কি? আপনাকে জিজ্ঞেস করেছে তুমি যেটার নাম লিখেছো দেখাও ওটা কি সমাজের জন্য ক্ষতিকর নাকি ভালো। তাহলে আমাকে লাস্টে গিয়ে বলতে হবে আমি কম্পিউটারের নাম লিখেছি এবং দেখিয়েছি এটা সমাজের জন্য উপকারী। আচ্ছা, এখানে যেটা হলো সেটা হচ্ছে, প্রশ্নে যে বলেছে প্লিজ ডেসক্রাইব এ নিউ ইনভেনশন, দয়া করে একটা নতুন আবিষ্কারকে ডিসক্রাইব করেন, করলাম, এন্ড ডিটারমাইন এবং দেখান হোয়েদার ইট হ্যাজ এ বেনিফিশিয়াল অর ডেট্রিমেন্টাল ইম্প্যাক্ট ইন সোসাইটি, এটার কি সমাজের উপর ক্ষতিকর প্রভাব আছে নাকি উপকারী প্রভাব আছে। তাহলে লাস্টে গিয়ে আপনারা বলবেন দেখেন উপরে যে আমি এতক্ষণ দেখালাম, এটা দেখানোর পর এবার আমি বলতে পারি এটার সমাজের উপর উপকারী প্রভাব আছে, তখন গিয়ে প্রশ্ন প্যারাফ্রেজ করা হয়, অর্থাৎ প্রশ্নের কথাটাকে এখানে লেখা হয়। তো এখানে যদি কেউ এরকম একটা সেন্টেন্স লিখে দিত যে কনজিকুয়েন্টলি আফটার মাই ক্লোজ মনিটরিং, এবার আপনি প্রশ্নকে প্যারাফ্রেজ করবেন। কারো পক্ষে যদি সম্ভব হয়, বারবার বলছি, আপনারা কনক্লুশনের সেন্টেন্সে দুইটা কাজ করবেন। নাম্বার ওয়ান, ওই মুদ্রার এপিটুপিটের বাক্যটা লিখবেন, গেল। দ্বিতীয় বাক্যটাতে কনজিকুয়েন্টলি আফটার মাই ক্লোজ মনিটরিং দিয়ে প্রশ্নটাকে প্যারাফ্রেজ করার একটা ধান্দা রাখবেন এখানে। প্রশ্ন কি? দেখান এটা কি সমাজের জন্য উপকারী নাকি ক্ষতিকর। তাইলে আমাদের প্যারাফ্রেজিংটা কি হবে? হাউ ইট ওয়ার্কস লাইক কনজিকুয়েন্টলি আফটার মাই ক্লোজ মনিটরিং, এবার আপনি বলেন আই রেকমেন্ড দ্যাট অথবা আই এগ্রি দ্যাট, এবার এখানে বলবেন কম্পিউটার হ্যাজ এ বেনিফিশিয়াল ইম্প্যাক্ট অন সোসাইটি। প্রশ্নটাকে ব্লেন্ডিং করে ওখানে উপস্থাপন করে দাও। আর যদি না পারেন তখন ভিন্ন লাইন তো দেওয়াই যাবে। চেষ্টা করতে হবে। খুব ভালো লিখছেন দাদা, বিশেষ করে মাঝখানে দুইটা প্যারা দারুণ, খুব দারুণ। তাহলে কি মিস গুলো প্রথম প্যারায়? আরেকটু ক্লারিফিকেশন চাই। আপনি যে নিচে এসে কম্পিউটারের পক্ষে কথা বলবেন সেটা উপরের তলায় বলেননি, শুধু বলেছেন কম্পিউটারের আবিষ্কার নিয়ে কথা বলবো। এখন কম্পিউটারের আবিষ্কার তো আপনার সমাজকে ক্ষতিও করছে। কম্পিউটার আসার পরে বহুত পোলাপান ভিডিও গেমস এ মুক্ত হয়ে গেছে, কম্পিউটারে সারাদিন টিপাটিপি করে, পড়ালেখা করে না, তারপরে রাত জেগে ব্লু ফিল্ম দেখে নষ্ট হইতেছে, ক্ষতিও তো করছে। কিন্তু আমি আমি তো এই লাইন পরে বুঝতে পারছি না আপনি কোন দিকে লিখবেন। যখন এখানে লিখে দিতেন দ্য অ্যাডভান্টেজেস অফ কম্পিউটার, তখন ক্লিয়ারলি হয়তো রচনাটা সমাজের বেনিফিটের দিকে যাচ্ছে, প্রশ্নটা যেভাবে দিয়েছে। আশা করি বুঝেছেন। আর লাস্টে সবাই এটা একটু খেয়াল রাখিয়েন, ইন কনক্লুশন দেন অথবা টু পুট ইট ইন এ নাটশেল দেন, যাই লিখেন লিখেন, এখানে একটা লাইন লিখে একটা লাইন অ্যাড করে দিয়েন যেটা প্রশ্নকে প্যারাফ্রেজ করতে হয়, মানে করা চেষ্টা করলেন আর কি। না পারলে কিছু করার নেই, নো প্রবলেম, চেষ্টা করলেন আর কি। ও আরেকটা বিষয়, বিষয়ের তো শেষ নেই, খাতায় লিখবেন। যখন আমরা কোনো কিছুর দ্বারা অর্থে লিখবেন, কোন, সরি, কোনো কিছুর দ্বারা অর্থে, ওকে লিখবেন কোনো কিছুর দ্বারা অর্থে, বাই ব্যবহার করি না আমরা, বাই মানে দ্বারা, রাইট? কোনো কিছুর দ্বারা অর্থে আমরা বাই ব্যবহার করি।
আচ্ছা, কোনো কিছুর দ্বারা অর্থে আমরা বাই ব্যবহার করি। খাতায় শুধু এটা লিখবেন, যখনই রচনায় আপনি একটু অ্যাডভান্স রাইটার হতে যাবেন, বাই এর পরে ভার্বের সাথে আইএনজি দিয়ে দিবেন। যেমন খেয়াল করেন, আপনি যদি বলেন আহ, কম্পিউটারের দ্বারা আমি ভিডিও এডিট করতে পারি, তখন কি হবে? বাই ইউজিং কম্পিউটারস, বাই ইউজ কম্পিউটার দিলে কিন্তু হবে না। এই ব্যাপারে বোধহয় আলোচনা করেছি। বাই দিয়ে আপনারা দ্বারা অর্থে প্রকাশ করতে পারেন। অলরাইট, বাই দিয়ে আপনারা কি প্রকাশ করতে পারেন? দ্বারা অর্থে প্রকাশ করতে পারেন। যেমন আপনাদের রচনায় প্রায় এটা লাগবে, কম্পিউটারের দ্বারা আপনি এটা করতে পারেন, মোবাইলের দ্বারা আপনি এটা করতে পারেন, টিভির দ্বারা আপনি আনন্দ পেতে পারেন। তাহলে বাইয়ের পরে যে ভার্বটা দিবেন, সেই ভার্বকে সবসময় আইএনজি দিয়ে দিন, যেমন কম্পিউটার ব্যবহার করার দ্বারা। সো আপনি বাই ইউজ কম্পিউটার দিলে হবে না, বাই ইউজিং কম্পিউটার্স, বাই ইউজিং, বাই ইটিং মোর আই ক্যান বি মোটা, আমি খাওয়া বেশি বেশি খাওয়ার দ্বারা মোটা হতে পারি। তারপরে আমি ফুটবল খেলার দ্বারা ফিট হতে পারি। বাই প্লে ফুটবল, নো, বাই প্লেইং ফুটবল আই ক্যান বি ফিট। অলরাইট, তারপরে আমি টাকা ইনকাম করার দ্বারা সচ্ছল হতে পারি। বাই আর্ন মানি, নো, বাই আর্নিং মানি আই ক্যান বি সেলফ ডিপেন্ডেন্ট। অলরাইট, তাহলে বাইয়ের পরে ভার্ব দিলে সেটার সাথে আইএনজি দিবেন। ওকে, ভালো লিখছেন দাদা, খুব ভালো লিখছে, ভেরি গুড দাদা। ওকে, আচ্ছা, তারপর আমরা এখান থেকে একটা দেখি, দেখেন প্রবলেম সলিউশনের একটা দেখি। ওকে, তাহলে খুব ভালো হবে। ওই যে দুটা দিয়েছিলাম আমরা, 169 এন্ড 369, ওইখান থেকে আমরা একটা দেখি, দেখেন খুব ভালো। 169 কেউ লিখে, প্রবলেম সলিউশন দুইটা ছিল যে। হুম, প্রবলেম সলিউশন দেখি পাওয়া যাচ্ছে না। আচ্ছা, একটা গ্রুপে দেখেছিলাম, ওখান থেকে নিয়ে আসি। শীতের দিনে ইন্টারনেট বোধহয় একটু জমে যায়, ঘুরতেই থাকে। কি মুশকিল। আচ্ছা, পেয়েছি। সরি, তো ওয়ান, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বেল বাজায় একটু wait, আর জানি ভুলে বাজতেছে। জিরো আসছে রচনা লিখে, ওকে ওটা দেখি তাইলে। জিরো আসছে, ওটা কই, ওটা একটু আরেকবার দিন। কেউ 169 লিখছেন? আচ্ছা, জুই থেকে তো আমরা দেখলাম, অন্য কেউ একটু দেন। 169, 159, 169, 369, প্রবলেম সলিউশন যে দুটো দিলাম। অন্যরা একটু পাঠান তো, এখানে ইনকল একটু দিন। হ্যাঁ, আমরা একটু ওটা দেখি, একজন জিরো আসছে, ওটা আমরা দেখি। ওকে, 56 নাম্বারে একজন একটা জিরো পেয়েছে। জিরো দেওয়ার কারণ আছে কোনো একটা, কারণটা কোথায়? কারণটা হচ্ছে, হুম 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 হুম, আচ্ছা, কোনো না কোনো একটা রিজন আছে, পরের বার আবার কপি করে দিয়েন, তাহলে ঠিক হয়ে যেতে পারে। আচ্ছা, এই রচনাটা কি? 56 বা 56 নাম্বার। এখানে আমরা দেখি, সাম পিপল পয়েন্ট দ্যাট, কিছু মানুষ এটা পয়েন্ট করতেছে, কি পয়েন্ট আউট করতেছে তারা? এক্সপেরিমেন্টাল লার্নিং, আই, আই মানে ইডেস্ট, যেমন, এটা মানে যেমন, আর ইটিসি মানে ইত্যাদি। ওকে, আই ই লিখছেন না অনেক সময়, যেমন, ইড এস্ট, লেডিন অ্যাজেক্টিভ। আচ্ছা, সাম পিপল পয়েন্ট দ্যাট এক্সপেরিমেন্টাল লার্নিং, এক্সপেরিমেন্টাল লার্নিং তো বুঝতে পেরেছেন, সেটারে বলে যে করে করে শিখা। ওই যে যেমন, লার্নিং বাই ডুইং, যেমন করে করে শিখা, লার্নিং বাই ডুইং, ভুল করে করে মানে শিখে। ক্যান ওয়ার্ক ওয়েল ইন ফর্মাল এডুকেশন, অর্থাৎ ফর্মাল এডুকেশনে এক্সপেরিমেন্টাল লার্নিং ভালো কাজ করে। হাউএভার আদার্স থিঙ্ক ট্রেডিশনাল ফর্ম অফ টিচিং ইজ দ্য বেস্ট, কেউ কেউ চিন্তা করে না, গতানুগতিক যেই শিক্ষণ প্রক্রিয়া চলছে ওটাই হচ্ছে বেস্ট। ডু ইউ থিঙ্ক এক্সপেরিমেন্টাল লার্নিং ক্যান ওয়ার্ক ওয়েল ইন হাই স্কুলস অর কলেজেস? আপনার হাই স্কুল এবং কলেজের মধ্যে এক্সপেরিমেন্টাল লার্নিংটা কি ভালো কাজ করবে নাকি করবে না? এক্সপেরিমেন্টাল লার্নিং কি, ধরেন আমরা আপনাদের পড়াচ্ছি ট্রেডিশনাল লার্নিং কি। ট্রেডিশনাল লার্নিং ধরেন
একটা জিনিস আপনি 2 বছর আগে যা শিখলেন ওটা এখনো করায় যাচ্ছেন। ওই ট্রেডিশনাল অবস্থা থেকে আপনার কোনো পরিবর্তন দেখছি না। এক্সপেরিমেন্ট করেন না। যেমন আমি মাঝে মাঝে এক্সপেরিমেন্টাল ক্লাস করাই, মানে এক্সপেরিমেন্টাল সেশন করি, যেমন ওই যে 6 টাইমস স্ট্র্যাটেজি আপনাদের বলেছিলাম, সেটা একটা ব্যাচের মধ্যে হঠাৎ করে দিয়ে দেখলাম যে দেখি ওদের ব্যাচের কেমন রেজাল্ট হয়। তারপরে ধরেন এই যে আজকে আপনাদের যেটা পড়াচ্ছি রচনার ফরম্যাট, এখানে কিছু এক্সপেরিমেন্টাল চেঞ্জ করি।